এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরাফিন হাবিবা। হাবিবা আপুর বাবার নাম আজিজুল হাসান। উনি একজন ব্যবসায়ী। ওনাদের বাসা পলাশপুর মধ্যপাড়া, ময়মনসিংহ সদরে। ওনার বাবার একটি দোকান রয়েছে এবং এই দোকান মরাখোলা ঈদগাহ মাঠের পাশে। যারা ওই অঞ্চলে তারা অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন। তার একদম পাশেই রয়েছে মরাখোলা মহাশ্মশান, আর এই শ্মশানের কাছেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাবার ছোটবেলা থেকেই প্রচুর মাছ ধরার নেশা ছিল। তখন ওনার বাবার বয়স বেশি নাই, ঘটনা যখন ঘটে ওনার বাবার বয়স 20 থেকে 25 বছর হবে। সেই রাতে ছিল অমাবস্যা, আকাশ সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওনার বাবা, তার আরো দুজন বন্ধু, মোট 3 জন মিলে তারা যাচ্ছিলেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে। তাদের হাতে ছিল শুধু একটি টর্চ লাইট। 3 জন মিলে একটি টর্চ লাইট, আর মাছ ধরার জন্য একটি পাত্র নিয়ে যাচ্ছিলেন। যে মাছগুলো তারা পাবেন একটি পাত্রে তারা রাখবেন। সেই সময়ে রাত আনুমানিক প্রায় 2-2:30 বাজে। তখন তার বাবা ও তার 2 জন বন্ধুরা মিলে যখন এই শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন, কারণ এই কারণে শ্মশানের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন, এই পথ দিয়ে গেলে সহজেই নদীর কাছে পৌঁছানো যায়। যখন যাচ্ছিলেন তখন ওনার বাবার একজন বন্ধুর পা হঠাৎ করে একটি বাচ্চার কবরের মধ্যে ঢুকে পড়ে। শোনা যায় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি ছোট বাচ্চা যদি তেমন হয় যে 7 বছরের নিচে, তখন নাকি অনেকেই এই বাচ্চাদের দেহ দাহ না করে মাটিতে কবরস্থ করে ফেলে। ঠিক সেই রকমই একটি কবরে ওনার বাবার এক বন্ধুর পা ঢুকে যায়। সে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে ওঠে তার পা নাকি নিচ থেকে কেউ একজন টেনে ধরেছে, সে পা বের করতে পারছে না। যাই হোক, সবাই মিলে তার বন্ধুর পা টেনে বের করে। সে অনেক ভয় পেয়ে যায়, প্রচন্ড ঘামে ভিজে যাচ্ছিল। এখন যেহেতু সে এরকম একটা ভয় পেয়েছে, আসলেই কি কবরের ভেতর থেকে কেউ পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল কিনা বা টানছিল কিনা, নাকি শুধু ভয় পেয়েছিল, এটি আসলে বলা যাচ্ছিল না তখনও। কিন্তু তিনি এটা সত্য যে প্রচন্ড ভয় পাচ্ছিলেন, এবং এরকম একটা ভয় পাওয়ার কারণে সে ঠিক করে যে এখন সে মাছ ধরতে যাবে না, সে বাড়ি চলে যাবে। সে যখন মনস্থির করে সে বাড়ি চলে যাবে, যেহেতু তার হাতে টর্চ লাইটার ছিল না, তখন আরেকজন বলে যে তুই তাহলে একা একা কিভাবে যাবি, আমিও তোর সাথে যাব, আমিও আর থাকবো না, কারণ এরকম একটা ঘটনা ঘটে গেছে। একমাত্র 3 জন, এখন 2 জন চলে যেতে চাচ্ছে। তখন এই হাবিবা আপুর বাবা, উনি তো অনেক সাহসী মানুষ ছিলেন, তো তিনি একটু মানে এই ঘটনায় রেগেও যান যে ধুর, তোদেরকে নিয়ে কাজ হবে না, যা তোরা যেতে চাইলে চলে যা, আমি থাকবো, আমি যাব না, আমি মাছ ধরবো। তো যাই হোক, তিনি তাদেরকে দায় দিয়ে একা একা মাছ ধরতে চলে যান। তিনি শ্মশান পার করে নদীর পাড়ে বসেন ছিপ নিয়ে। যখন তিনি মাছ ধরা কেবল শুরু করেছেন, তখন হঠাৎ তার কানে আসে যে পানিতে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। তো ওনার বাবা তার হাতের টর্চটা দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে শব্দটা কোথা থেকে আসছে বা এই শব্দটির উৎস কি। যেহেতু পানির মধ্যে হচ্ছে, পানিতেই হয়তোবা আলো ফেললে বোঝা যাবে। তিনি লক্ষ্য করলেন যে যেইখানে তিনি বসেছিলেন তার একটু দূরেই একটি রেলের ব্রিজ রয়েছে, এবং ওই ব্রিজের খুঁটির নিচে অনেক পরিমাণে বড় ছোট মাঝারি মাছ দলা পাকিয়ে মানে ঘোরাফেরা করছে, এবং সেখানেই শব্দগুলো হচ্ছে। তো ওনার বাবা লোভ সামলাতে পারেননি। তিনি যখনই সেখানে যাবেন, এক ধরনের শব্দ উনি পেছন থেকে অনুভব করেন বা শুনতে পান। তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই শ্মশানের মধ্যে বেশ কিছু কলা গাছ ছিল। তো মনে হচ্ছে কলা গাছগুলো এমন ভাবে ভেঙে আসছে
যে মনে হচ্ছে যে কিছু হাতি বা মহিষ ওই দূর থেকে কলা গাছগুলো ভেঙে চুরে মারিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, এবং কলা গাছগুলো দূর থেকে ওরকম, কারণ তো টর্চ মেরেছিলেন, ওরকম মনে হচ্ছিল। উনি চিন্তা করেন কি ব্যাপার, কি আসছে গাছপালা ভেঙে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পেছনের গাছগুলো নড়তে নড়তে একদম সামনের দিকের কলা গাছের কাছে যখন এসেছে, তখন একদম সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছে যে ওই জিনিসটি এসে ঠিক সামনের দিকে এসে থেমে গেল। উনি এই দৃশ্য দেখে ঘাবড়ে যান। যদিও উনি সাহসী ছিলেন, তিনি আসলে ভাবেন যে এখন আর বসে থাকা ঠিক হবে না। একের পর এক এরকম অদ্ভুত ঘটনা ঘটছে, ভয়ের ঘটনা ঘটছে। মনে হয় কোনো সাইন কেউ দিচ্ছে যে আজকে মাছ ধরা ঠিক হবে না। তাই উনি চিন্তা করেন যে চলে যাব, এখন আর মাছ ধরবো না। তিনি যখন ফিরছিলেন, ফেরার সময় কিন্তু তার পথটা শ্মশানের মধ্য দিয়ে আসতে হবে, যেহেতু তিনি শ্মশানের মধ্য দিয়েই গিয়েছেন, সেজন্য ফেরার পথটা ওইটাই ছিল। তিনি যখন শ্মশানের ভেতর দিয়ে ঢুকেছেন, তখন তিনি যখন পার হয়ে যাচ্ছিলেন, আশেপাশে ছোট ছোট কবর রয়েছে। ওই যে বিভিন্ন মানুষকে কিন্তু দাহ করা হয় না, দাফনও করা হয়। তো দেখেন যে ছোট ছোট দুজন মানুষ, বাচ্চা আকৃতির দুজন মানুষ, অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট নয়, কারণ অমাবস্যার রাত ছিল, কিন্তু স্বাভাবিক মানুষের মতোই তাদেরকে দেখা যাচ্ছিল, কিন্তু বামন আকৃতির মানুষ। এরকম দুটো মানুষ একটি কবরের উপর বসে রয়েছে, এবং তাদের হাত দুজনই মাঝে মাঝে কবরের মধ্যে তাদের হাত ঢুকিয়ে দিচ্ছে এবং কিছু একটা বের করে খাচ্ছে। কি খাচ্ছে ওইদিকে আসলে টর্চ মেরে সেটি দেখার আর তার সাহস ছিল না। আমরা যখন সামনের দিকে টর্চ ধরি, তখন টর্চের আলোর ফোকাসটা সামনে পড়ার পরেও কিছুটা আলো কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। ওই ঠিক ছড়ানো আলোতেই উনি হালকা করে কিছুটা দেখেছিলেন। তার মনে হচ্ছিল কবরের মধ্য থেকে কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ বের করে খাচ্ছে তারা। এই দৃশ্য দেখে তিনি যতই সাহসী থাকুন না কেন, তার আর মনে সাহস ছিল না। তিনি সমস্ত শক্তি দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর তিনি তার দাদিকে সব ঘটনা খুলে বলেন। দাদি এই ঘটনা শুনে হাবিবা আপুর বাবাকে অনেক বকাঝকা করলেও ওই রাত্রেই কুসুম গরম পানি করে এবং পানির মধ্যে নালিতা পাতা দিয়ে তাকে গোসল করান। এরপর থেকে ওনার বাবা আর কখনোই রাতে মাছ ধরেননি। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার এক দূর সম্পর্কের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা তার নিজের সাথেই ঘটেছিল 2011 সালে। তখন তার বয়স 23 কি 24 বছর মতো। মামার নাম মোহাম্মদ সম্রাট এবং বাড়ি পৈলানপুত্রী গ্রামে, নগরকান্দা থানা, ফরিদপুর জেলা। ঘটনাটা সেখানকারই। সকলের বোঝার সুবিধার্থে আমি এই ঘটনাটা সম্রাট মামার ভাষাতেই লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমাদের এলাকায় যে বিল, সেটা এতটাই বড় যে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখাই যায় না। এই বিলে রাতের বেলা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে অলৌকিক ঘটনা ঘটেছে। এই বিলের পুরোটাই ধান ক্ষেত আর মাছের ঘের, আর কিছু তাল আর খেজুর গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। যেদিন প্রথমবার আমার সাথে ঘটনাটা ঘটে, সেদিন আমি ওই বিলে আমার পাওয়ার ট্রলার নিয়ে জমি চাষ ছিলাম। বিকেল থেকে শুরু করে রাত 12টা অবধি জমি চাষ করার পরে বাড়ি ফিরে আসব। এমন সময়ে আমার হঠাৎ খেয়াল হলো যে আরও একটা জমিতে চাষ করতে বাকি আছে। লোকটা অনেক আগেই আমাকে বলে রেখেছিল যে আগামীকাল সকালে জমিতে পানি দেবে, কিন্তু রাত তখন 12টা বাজে। ওদিকে জমিটা চাষ না দিলে কৃষকের ক্ষতি হবে। উপায়ন্ত না দেখে আমি তখন সেই জমির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আগে যেখানে জমি চষছিলাম সেখান থেকে ওই জমিটা প্রায় মাইলখানেক দূরে। বেশ অনেকক্ষণ চলার পরে আমি আবিষ্কার করলাম আমি বারবার ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছি। বিষয়টা ক্লিয়ার হবার জন্য আমি আবার চলতে শুরু করলাম। একেবারে নিস্তব্ধ, নির্জন, ফাঁকা একটা বিল, অন্ধকারও বেশ গাঢ়।
পাওয়ার ট্রলারের গটগট শব্দ বিলের বিশালতার মাঝে হারিয়ে যাচ্ছে। সোজা চলতে চলতে হঠাৎ খেয়াল হলো আমার পাওয়ার ট্রলারের মাথা ধরে কেউ যেন টানছে, যেন কেউ সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। আমি স্পষ্ট সেই ফোর্স বুঝতে পারছিলাম, অথচ কোনো মানুষ বা অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমি তখন গায়ের জোর খাটাতে শুরু করলাম, কিন্তু সেই দানবীয় শক্তির সাথে আমি কিছুতেই পেরে উঠলাম না। বারবার ঘুরে ঘুরে সেই একই জায়গায় আমি ফিরে আসছি। ওই জায়গাটা কিছুতেই ক্রস করতে পারছিলাম না। অনেকক্ষণ এভাবে কাটানোর পরও যখন সেই জমিতে আমি পৌঁছতে পারলাম না, তখন আমার মাথায় জিদ চেপে বসল। পাওয়ার ট্রলারটা সেখানে রেখেই আমি পায়ে হেঁটে এগোতে লাগলাম। একটু দূরে সামনে যেতেই হঠাৎ আমার পেছন থেকে কেউ যেন অনেক জোরে একটা ধমক দিল। আমি পেছনে তাকালাম, দেখি সেখানে কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আচমকা আমার মাথার পেছনে কেউ যেন বেশ জোরে একটা চড় মারল। আমি মাথায় হাত দিয়ে পেছনে তাকালাম, পুরো বিলে কোথাও কোনো। এবার আমি কিছুটা ভয় পেলাম। গলায় কিছুটা জোর এনে আমি বললাম, কে শয়তানি করে রে? কোথাও কোনো সারা শব্দ নেই। তখন আমি পেছন থেকে ফিরে আসলাম, কিন্তু পাওয়ার ট্রলারের টাকে আমি যেখানে রেখে গিয়েছিলাম সেখানে আর পেলাম না। সারা রাত আমি সেই পাওয়ার ট্রলার খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। অবশেষে ফজরের আজানের পরে আলো ফুটলে বিলের একপাশে ছোট একটা খালের ওপারে পেলাম সেটাকে। যে বিষয়টা আমাকে সবচেয়ে অবাক করেছিল সেটা হলো, একটা পাওয়ার ট্রলার পানি ভর্তি খাল পার করিয়ে ওই পারে নেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটে সেটা সত্যিই বেশ ভয়ানক ছিল। বিষয়টা হচ্ছে, বিলে যাদের জমি থাকে আর সেই জমিতে যখন ধান লাগায়, তখন সেই ধান খেতে পানি দেবার জন্য ব্লক, অর্থাৎ ছোট বাসা যেখানে পানি তোলার জন্য মোটর থাকে আর মাচাং থাকে, সেটা বানানো হয়। জমিওয়ালা রাতের বেলা সেই ব্লকে থাকে আর সময় মতো জমিতে পানি দেয়। সেবারে গরমের সময় আব্বা আমাকে বললেন কয়েকদিনের জন্য রাতে আমাকে ব্লকে থাকার জন্য। আমি জোয়ান মানুষ, রাতের বেলা জেগে থাকতেই ভালো লাগে, তাও আবার বিলের ঠিক মাঝখানে। তাই আমি রাজি হয়ে গেলাম। সেদিন রাত 10টা পর্যন্ত বাজারে বসে টিভি দেখে বাড়ি থেকে বেরিয়ে সোজা ব্লকে চলে গেলাম। আমাদের জমিটা বিলের মাঝখানের দিকে অনেকটা দূর। বিলের শুরুর দিকে দেখা হলো আমার এক প্রতিবেশী কাকার সাথে দাঁড়িয়ে কতক্ষণ কথা বললাম। একটা সময় কাকা বেশ চাপা কণ্ঠে আমাকে বললেন, সম্রাট, তুই তো মাথা গরম মানুষ, তা রাইতে একা থাকবি বিলের মাঝখানে, একটু ঠান্ডা হয়ে থাকিস আর সাবধানে থাকিস। আমি হাসতে হাসতে বললাম, কেন কাকা, ভূতে ধরবে নাকি? কাকা মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেন আমাকে, আর বললেন, ফাও কথা না করে চুপচাপ গিয়ে শুয়ে থাক। আমি মেজাজ গরম করে ফেললাম। ভূতের নাম নিয়ে একটু গালাগালি করতে লাগলাম এবং করতে করতে ব্লকে চলে গেলাম। আমি নিজেও বিলের নানা রকম গল্প শুনেছি, তবে আমার ওসবে কোনো পরোয়া নেই। ব্লকে ঢুকে মোটর ছেড়ে দিলাম, তারপর মোবাইলে ফুল সাউন্ড দিয়ে গান ছাড়লাম। 1টার দিকে মোটর বন্ধ করে ব্লকের বাইরে বেরোলাম। চাঁদনি রাত, অনেক দূর পর্যন্ত দেখা যায়, কোথাও কোনো প্রাণী নেই। আবার ব্লকে ঢুকে মাচাঙের উপর শুয়ে রইলাম। মোবাইলে তখনও অনেক জোরে গান বাজছে। চোখটা প্রায় লেগে আসছিল। ঠিক এমন সময় একটা আওয়াজে আমার কান খাড়া হলো। গান বন্ধ করে দিলাম। এবার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। জমির আলের উপর দিয়ে কেউ যেন হেঁটে হেঁটে এদিকেই আসছে। তার হাঁটার গতি বেশ দ্রুত। আমি ভাবলাম, এত রাতে এখানে কে আসবে? শব্দটা ধীরে ধীরে আমার অনেক নিকটে চলে এলো, আর তারপর আমার ব্লকটা ক্রস করেই থেমে গেল। আমার বুকটা তখনও দূর দূর কাঁপছিল। কিছুক্ষণ দম বন্ধ করে আমি শুয়ে রইলাম। তারপর ব্লকের মুখে তাল পাতা সরিয়ে বাইরে উকি দিলাম। কোথাও কেউ নেই। আমি একটু সাহস পেলাম। তারপর বাইরে বেরিয়ে এলাম। আশেপাশে কোথাও কাউকে দেখতে পেলাম না। আমাদের ব্লক থেকে বেশ কিছুটা দূরে এক সারি তাল গাছ আছে। হঠাৎ আমার চোখ সেদিকে যেতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কালো আকৃতির কিছু একটা একেবারে তাল গাছের মাথায় পা ঝুলিয়ে বসে আছে, আর তার পা এসে পড়ছে মাটিতে।
তাকে দেখে মনে হলো সে যেন কোনো সিটের উপরে বসে আছে। আমি নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। চোখ ঢুলে আবার সেদিকে তাকালাম। জিনিসটা তখনও সেখানে ওভাবেই বসে রয়েছে। এটা দেখার পরে আমার আর সাহসী কুলোল না। আমি এক দৌড়ে সেখান থেকে বিলের অন্যদিকে চলে গেলাম। যতক্ষণ দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল কেউ যেন আমাকে পেছন থেকে ধাওয়া করছিল। দপ শব্দ করে দৌড়ে আসছে আমার পেছনে। অনেক কষ্টে বীর পার হলাম। তারপর বাগান পেরিয়ে একটা পরিচিত দোকানের সামনে দাঁড়ালাম। সে সময় আমার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। দোকানদার দোকানেই ঘুমতো। তাকে ডেকে তুললাম আর বললাম, সিগারেট দাও। সে বলল, সিগারেট শেষ। আমি বললাম, তাইলে বিড়ি দাও। সে বলল, বিড়িও নেই। তখন আমার মাথায় কাজ করছে না। যে দোকানে গিয়েছি সেই দোকানের পাশে ধারেই শ্মশান। এমনিতেই এসব ভয় পাই না, তবে তার পরিস্থিতিটাই অন্যরকম ছিল। মাত্রই একটা প্রচন্ড ভয়ের মধ্য দিয়ে আমি আসলাম। ভয়ে ভয়ে শ্মশানটা কোনো মতে ক্রস করলাম। আর তারপরেই আমার এলাকার সবচেয়ে পুরনো আর বড় বটগাছটা। সেখানে একটা মাজারের মতো জায়গাও আছে। তবে ওই বটগাছটাকে নিয়ে লোকজন নানা রকমের গল্প বলে। এজন্য শরীরটা আমার কেমন যেন কেঁপে উঠল। ঠিক যখন বটগাছের সামনে এলাম তখন হঠাৎ মনে হলো আমার আশেপাশে আরো কেউ আছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে তাদের উপস্থিতি আমি অনুভব করতে পারলাম। আমি চুপচাপ সেখান থেকে সরে আসতে চাইলাম, কিন্তু কোনো মতেই নিজের শরীরটাকে আর সামনে এগোতে পারলাম না। আমার পুরো শরীর এতটাই ভারী মনে হচ্ছে যে আমার মনে হলো আমি এখানে মাটির নিচে ডেবে যাব। মনে মনে দোয়া কালাম পড়তে থাকলাম, কিন্তু কিছুতেই পা নাড়িয়ে সেখান থেকে সরতে পারলাম না। এক পর্যায়ে আমি হাঁটু ভেঙে মাটিতে পড়ে যাই। আর ঠিক তখন কেউ একজন আমার মাথায় চড় মারে। অনেক কষ্টে আমি মুখ তুলে তাকালাম আর দেখলাম অনেক লম্বা আর কালো দেখতে কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা একটা অন্ধকার গহ্বর। এটা দেখার পরে আমি আর ঠিক থাকতে পারিনি, সেখানে মাটিতে লুটিয়ে পড়ি। পরদিন জ্ঞান যখন ফিরে তখন জানতে পারি আমাকে নাকি ওই বট গাছের একেবারে মাথায় একটা ডালের উপরে পেয়েছে। আমি জানি না আমি কিভাবে ওইখানে গিয়েছিলাম, তবে এই ঘটনার পরে আব্বার আমাকে রাতের বেলা বিলে যেতে দেয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি আপনাকে আমার জীবনের সবথেকে ভয়ানক এবং রহস্যময় একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। অনেক বছর ধরে এই ঘটনাটা আমার এবং আমাদের পরিবারে ঘটে আসছিল। যেই ঘটনাটা আমাদের পরিবার লুকিয়ে রেখেছিল বেশ বহু বছর থেকে, কারণ আমরা নিজেরাই জানতাম না আসলে সেই সময় আমাদের সঙ্গে কি ঘটেছিল। কিন্তু আমি আজকে যেই ঘটনাটা আপনাকে পাঠাচ্ছি, আমি আশা করি যে আপনি হয়তো এই ঘটনাটা শেয়ার করবেন। বিশ্বাস করবেন কি না জানি না, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে আমি শপথ করে বলতে পারি এই ঘটনাটার প্রতিটা অংশ, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ সত্যি। তো রাসেল ভাই, আমাদের আদি বা পুরনো বাড়ি ছিল ঢাকার এলাকায়, তবে অনেক বছর ধরেই আমরা অন্য এলাকায় থাকি। ঘটনাটা ঘটে আমার জন্মের পরপরেই। তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। চারদিকে বন্যা, কাদা পানিতে মানুষের জীবন দুর্বিষহ উঠেছিল। মা বলতেন আমি জন্মের সময় নাকি খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছিলাম। আমাকে কোলে নিয়ে বাইরে বের হলেই নাকি বিশ্বাস করতো না আমি আমার বাবা মায়ের সন্তান। সবাই বলতো এত সুন্দর বাচ্চা নাকি তারা আগে খুবই কম দেখেছে। কিন্তু সেই সৌন্দর্যই নাকি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনাটা যদিও আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু এই ঘটনাটা আমার মা বলেছে একদমই সত্যি একটা ঘটনা। একদিন বিকালের দিকে আমার বাবা বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ কিনে আমাদের বাড়িতে নিয়ে আসেন। মাছটা ঘরে আনার পর থেকেই সব কিছু যেন বদলাতে শুরু করে। মা বলতেন
বাবা মাছ হাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই পুরো ঘরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। প্রথমে সবাই ভাবছিল হয়তো ভূমিকম্প হচ্ছে, কিন্তু আশেপাশের কোথাও কিছুই হচ্ছিল না। শুধু আমাদের ঘরের ভিতরেই যেন অদ্ভুত রকমের একটা কম্পন হচ্ছিল সেই সময়টায়। দরজা জানালা কাঁপছিল, ঘরের আসবাবপত্রগুলো কাঁপছিল এবং বাতাসটা তখন নাকি কিছুক্ষণের জন্য ভারী হয়ে যাচ্ছিল। ঘরের পরিবেশ এত অস্বাভাবিক হয়ে উঠেছিল যে সবার শরীর ভয়ে কাঁপতে শুরু করে। তারপর শুরু হয় আসল ভয়াবহতা। আমি তখন মায়ের কোলে ছোট্ট শিশু। সেই রাত থেকেই আমি হঠাৎ করে মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেই। মা আমাকে কোলে নিয়ে যতবারই খাওয়ানোর চেষ্টা করতেন, আমি নাকি চোখ উল্টে তার দিকে তাকিয়ে থাকতাম। তারপর এমনভাবে হাসতাম যেটা কোনো শিশুর স্বাভাবিক হাসি না। কোনো ছোট শিশু স্বাভাবিকভাবে এভাবে কখনোই হাসে না। আমার মুখের সেই হাসি দিকে মা ভয়ে কেঁদে ফেলতেন। কখনো কখনো আমি এক দৃষ্টিতে অন্ধকার ঘরের কোণের দিকে, উপরের কোনো একটা কোণের দিকে তাকিয়ে থাকতাম, যেন সেখান থেকে কেউ আমাকে ডাকছে বা আমি সেখানে যেতে চাইছিলাম। একদিন দুদিন নয়, টানা কয়েকদিন আমি একদমই কিছু খাইনি। আমার শরীর শুকিয়ে যেতে শুরু করে। পরিবারের কারো চোখে ঘুম ছিল না। সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে শুরু করে। মা আমাকে এক মুহূর্তের জন্যেও একা রাখতেন না। বাবা রাতে ঘরের বাতি জ্বলে বসে থাকতেন। সবাই বুঝতে পারছিল আমাদের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। অন্যদিকে আমার শরীরের অবস্থা দিন দিনে এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমি যে সুন্দর ছিলাম সেই সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। এরপর আমার নানি আমাদের বাসায় আসেন। তিনি আমাকে দেখে খুবই ভয় পেয়ে যান। তারপর মাকে আলাদা করে বলেন আমি নাকি দুধ চোরা ধরেছে, আমাকে নাকি দুধ চোরা ধরেছে। দুধ চোরা রাসেল ভাই এলাকার একটা স্থানীয় শব্দ, যেই শব্দটা আসলে অনেকেই অনেক রকমভাবে ব্যাখ্যা করে। সাধারণত এটা এক ধরনের একটা ভূত বা জিন, যেটা কোনো শিশুর উপর যদি আসর করে তাহলে সেই শিশুটা কোনোভাবেই দুধ খায় না, অট্ট রকমের হাসে, একদিক থেকে তাকিয়ে থাকে আর কি, এরকম উপসর্গ দেখা যায়। তো সেই সময়ে গ্রামের মানুষদের মধ্যে এই দুধ চোরা নিয়ে প্রচণ্ড রকমের ভয় ছিল। কারণ তখন আসলে এইরকম বর্তমান সময়ের মতো এত বিজ্ঞানসম্মত চিকিৎসা বা বিজ্ঞানসম্মত কোনো যুক্তি ছিল না। আর সবাই বিশ্বাস করত কিছু অশুভ অপদেবতা আছে যারা ছোট্ট সুন্দর বাচ্চাদের ওপর ভর করে। আর রাসেল ভাই, আমি প্রথমেই বলেছি যে আমি দেখতে অনেকটাই সুন্দর ছিলাম এবং এই যে অপদেবতারা আছে তারা নাকি শিশুর দুধ খাওয়া একদমই বন্ধ করে দেয়। ধীরে ধীরে শিশুর শরীর শুকিয়ে যায়। অনেক শিশু নাকি এই অপশক্তির কারণে মারা যেত। ঠিক তখনই আমার নানি সব কিছু বুঝতে পারে এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন আমাকে একজন পরিচিত হুজুরের কাছে নিয়ে যেতে হবে এবং এর সমাধানটা সেই হুজুরেই হয়তো দিতে পারবে। যেই কথা সেই কাজ। সবাই মিলে আমাকে সহ হুজুরের দিকে রওনা হলো এবং সেই হুজুর ছিল একজন পরহেজগার মানুষ, কিন্তু তার একটা পায়ে সমস্যা থাকার কারণে সবাই তাকে খোড়া হুজুর নামে চিনত। তিনি নাকি জিন ধরা আর অদ্ভুত সমস্যার চিকিৎসা করতেন। মাঝে মাঝে তার কাছে এমন এমন রোগী গিয়েছিল যেই রোগীদের ডাক্তারি কোনো চিকিৎসায় ভালো হয়নি, কিন্তু সেই খোড়া হুজুর তাদেরকে সুস্থ করে দিয়েছেন। আমার নানি অনেক কষ্ট করে সেই খোড়া হুজুরের সাথে সাক্ষাৎ করেন। আমার বাবা মা আমাকে নিয়ে সেখানে যান। তখনকার সময় রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে, আবার রাসেল ভাই প্রথমেই বলেছি, বন্যার কারণে
চারদিকের পানি আর কাদো এতটাই ভয়ানক অবস্থা ছিল যে ওই হুজুরের কাছে যাওয়ার জন্য যে রাস্তা বা যাওয়ার জন্য যে নিরাপদ মানে একটা যানবাহনের ব্যবস্থাও তখন ছিল না। আর আমি এমনিতেই ছোট শিশু ছিলাম। আমাকে নিয়ে এত রাস্তা পাড়ি দেওয়াটাও ছিল খুবই কষ্টসহ। যাই হোক, এই পানির ওপর নৌকায় পার হয়ে অবশেষে আমার বাবা-মা পৌঁছে যান সেই খোঁড়া হুজুরের কাছে। কিন্তু আমাকে দেখেই সেই হুজুরের মুখের রং বদলে যায়। তিনি সরাসরি বলে দেন তিনি আমার চিকিৎসা একদমই করতে পারবেন না এবং তিনি যদি আমার চিকিৎসা করার জন্য চেষ্টাও করেন তাহলে তার ক্ষতি হবে। তিনি ভয় পেয়ে যান এবং তিনি বলেন আমার উপর খুব খারাপ একটা অশুভ শক্তি ভর করেছে। সেই শক্তি নাকি ইলিশ মাছের সঙ্গে করে আমাদের ঘরে ঢুকেছিল। তারপর আমাকে আঁকড়ে ধরে তিনি আরও বলেন এই অপশক্তি যদি পুরোপুরি সুযোগ পায় তাহলে আমাকে যে কোনো সময় চুষে খেয়ে ফেলবে। এই কথা শুনে আমার মা বাবা একদমই ভেঙে পড়েন। রাসেল ভাই, তখন আমি আমার মা বাবার একমাত্রই সন্তান ছিলাম এবং এই খবরটা শোনার পর আমার নানিও খুব বেশি ভেঙে পড়ে যান। কিন্তু তারপরেও তারা কোনোভাবেই হাল ছেড়ে দেননি। এরপর শুরু হয় এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি। কেউ পানি পড়া দেয়, কেউ তেল পড়া দেয়, কেউ তাবিজ দেয়, কেউ আবার সুতায় ফু দিয়ে আমার গলায়, আমার হাতে, আমার সারা শরীরের মধ্যে কোনো না কোনো তাবিজ, তারপর হচ্ছে পানি পড়া, তেল পড়া, পানি, ফু দেওয়া, মানে সবাই যে যেটাই পারে না কেন সেটা দিয়েই আমার ওপর প্রয়োগ করে। কিন্তু এই সব কিছুতেও আমার কোনো লাভ হচ্ছিল না। আমি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়েছিলাম। যেই আমি সুন্দর ছিলাম, এত সুন্দর ছিলাম, সেই আমি এখন অনেকটা কঙ্কালের মতোই পরিণত হয়েছি। এই সময়ে গ্রামের মানুষ একটা ভয়ঙ্কর ঘটনার কথা বলতো। এক মহিলার শিশুকেও নাকি এভাবে দুধচোলা ধরেছিল। সেই মহিলা শেষমেশ এক কবিরাজের কাছে যান। কবিরাজ শিশুটিকে দেখে বলেন এটা আর স্বাভাবিক শিশু নেই, এর ভিতরে অপশক্তি একদমই ঢুকে ফেলেছে, একে একদমই অপশক্তি গ্রাস করে ফেলেছে। তারপর তিনি একটা ভয়ঙ্কর চিকিৎসার কথা বলেন। তিনি ফুটন্ত গরম তেলের কড়াই প্রস্তুত করেন, তারপর শিশুটিকে সেই তেলের ওপর ধরেন। আশেপাশের মানুষ নাকি নিজ চোখে দেখেছিল সেই মুহূর্তে শিশুটি বদলে একটা কালো মৃত কাকের মতো কিছু একটা তেলের উপর ভেসে উঠেছিল আর শিশুটি কান্না করে আবার স্বাভাবিক হয়ে যায়। এবং এই ঘটনাটা পুরো এলাকার মধ্যে খুবই বিস্তৃত ছিল। এরপর যখন আমার মা এই ঘটনাটা শুনে এবং আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে, দিন যেতেই থাকে, আমি ততদিনে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলাম। টানা ৪৩ দিন আমি প্রায় না খেয়েই বেঁচেছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়টা, কেউ আমাকে একা রাখেনি। সারাক্ষণ কেউ না কেউ আমাকে পাহারা দিত। কারণ সবাই বলতো সুযোগ পেলেই হয়তো সেই দুধচোরা আমাকে নিয়ে যাবে। অবশেষে একদিন আমার নানি এক বৃদ্ধ মহিলার খোঁজ পান। সবাই তাকে বৈদ্য মা বলে চিনত। তিনি নাকি এই ধরনের অশুভ সমস্যার সুচিকিৎসা দেন। অনেকেই অনেক রকমের কথা বলেন তাকে নিয়ে। এরপর আমার নানি আমাকে নিয়ে যায় সেই বৈদ্যা মহিলার কাছে। তিনি আমাকে অনেকক্ষণ চুপচাপ দেখে বলেন আমি এখনও বেঁচে আছি, কারণ আমাকে কখনো একা রাখা হয়নি। কেউ না কেউ আমার সাথে থাকার কারণে সেই দুধচোরা আমার তেমন কোনো ক্ষতি করতে পারছিল না। তারপর তিনি বাজার থেকে একটা কাচের শিশি আর সরিষার তেল আনতে বলেন। সঙ্গে সঙ্গেই আমার বাবা সেগুলো তাকে এনে দেন। বৈদ্যা মা সেই তেলের ওপর কিছু একটা পড়তে থাকেন। তারপর তেলের শিশির গায়ে মায়ের হাত দিয়ে বলেন নির্দিষ্ট সময়ে তেল গরম করে আমার নাক আর মুখে দিতে হবে। আর যদি আমি কান্না করি তাহলে সঙ্গে সঙ্গে আবার আমাকে তার কাছে নিয়ে যেতে হবে।
তার মানে আমি যদি এই তেলটা নাকে এবং মুখে আমার পড়ে, তাহলে সাথে সাথেই সেই যে বৈদ্যা মা আছে তার কাছে আমাকে নিয়ে যেতে হবে। এরপর এই তেল এবং শিশি নিয়ে আমার মা, বাবা, নানি সবাই বাড়িতে ফিরে এসে এবং সেই নিয়ম পালন করা শুরু করে। মা কাঁদতে কাঁদতে আমার মাথা কোলে নিয়ে বসেছিলেন। চারদিকে সবাই দোয়া পড়ছিল। কিছুক্ষণ পর পর হঠাৎ করে আমি প্রচণ্ড জোরে কান্না করে উঠি। সেই কান্না শুনে নাকি পুরো ঘরের মানুষ কেঁদে ফেলেছিল। কারণ এতদিন আমি প্রথমবার শিশুর মতো কান্না করতেছিলাম। তারপর দ্রুত আমাকে আবার সেই বৈদ্যা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে কিছু পরে ফু দেন এবং কিছু অদ্ভুত রকমের তাবিজ আর কিছু জিনিস দেন, যেগুলোর কথা আজও আমাদের পরিবার পুরোপুরি কাউকে বলে না। কিন্তু সেই দিনের পর থেকেই ধীরে ধীরে আমি সুস্থ হতে শুরু করি। আবার দুধ খাওয়া শুরু করি। আবারও শরীরে শক্তি আসে। আবারও আমার যে পুরনো সৌন্দর্য আছে, আমার পুরনো ফুটফুটে যে চেহারাটা ছিল, সেই চেহারাটা ফিরে আসে। আজ এতদিন পরও মা বলতেন সেই ৪৩ দিনের কথা মনে পড়লে তার শরীর এখনও ঠান্ডা হয়ে যায়। এখনও সেই ৪৩ দিনের কথা মনে পড়লে আমার মা আমাকে ছাড়া কিছুই বোঝে না। মাঝের রাতে নাকি ঘরের কোণ থেকে কেউ ফিস ফিস করে কথা বলতো, সেটা মা স্পষ্ট শুনতেন। কখনো মনে হতো জানালার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে, কখনো ছাদের ওপর পায়ের শব্দ হতো, কিন্তু কাউকে দেখা যেত না, কাউকে কোনোভাবেই তার উপস্থিত লক্ষ্য করা যেত না। সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো, সেই ঘটনার বহু বছর পর্যন্ত আমার বাবা আর কখনোই ইলিশ মাছ ঘরে আনেননি এবং এখন পর্যন্ত আমাদের বাড়িতে ইলিশ মাছ খাওয়া একদমই নিষেধ। এবং তিনি এটা বিশ্বাস করতেন যে এই মাছের সঙ্গে কোনো অশুভ শক্তি আমাদের ঘরে প্রবেশ করেছিল, সেই মাছ আমাদের বাড়িতে কখনোই উঠবে না। আজ আমার বয়স প্রায় ২৭ বছর। এই ২৭ বছর পর ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আমি জানি যে এই সমস্যাগুলো হয়তো এখন হবে না। এই সমস্যাগুলো হয়তো এখন আর হওয়ার কোনো চান্সও নেই। কিন্তু আমাদের মারা, আমাদের আগের যে মানুষরা ছিল, তারা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, তারা কত কষ্ট করে আমাদের জন্য এতদূর সংগ্রাম করেছে, সেটাই সবাইকে জানানোর একটা চেষ্টা মাত্র। এই ঘটনাটা আমি আমার বাবা-মার পারমিশন নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রাসেল ভাই এই ঘটনাটা পাঠিয়েছে আমার একজন বন্ধু। আসলে সে কোথা থেকে পেয়েছে আমি জানি না, বাট এই ঘটনাটা একদমই সত্যি ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমার শ্বশুরবাড়ি কলকাতার দাসনগরে। তারা সেখানেই থাকেন। আমি ও আমার স্বামী একটা ছোট ফ্ল্যাটে ভাড়া থাকি। ঘটনাটা ঘটে তখন আমাদের বিয়ের মাত্র ১ বছর হয়েছে। আমি নতুন চাকরি নিয়েছি। আমরা যে বাড়িটাতে থাকতাম, মূলত সমস্যাটা ছিল সেই বাড়িতে। এলাকার লোকজনের কাছে শুনেছি যে এই বাড়িতে ছাদের ঘরে নাকি আগে একজন তান্ত্রিক লোক থাকতেন। সারাদিন ভদ্রলোকের মতো থাকতো আর রাতের বেলা মন্ত্র পাঠ করে পুজো করতেন। প্রথমে কেউ বিষয়টা জানতো না, কিন্তু ধীরে ধীরে বিষয়টা এলাকার লোকের মাঝে জানাজানি হয়ে যায়। জানার কারণ ছিল লোকটা শয়তানি বিদ্যার চর্চা করতেন। এলাকার কয়েকজন লোক তার শিকার হলে লোকজন তাকে তার ঘরে আগুন লাগিয়ে দেয়। সবাই শুনেছিল তার সেই গগন বিদারী চিৎকার। তারপর থেকে সেই ঘর আর খোলা হয়নি এবং তারপর থেকেই বাড়ির ছাদে যাওয়া নিষেধ করে দিয়েছেন বাড়িওয়ালা। সেসব ঘটনা প্রায় ১০ বছর আগের কথা। আমরা বাড়িটাতে ওঠার পর থেকেই সুযোগে ছিলাম যে কিভাবে ছাদের দরজা খুলব। ছাদ ছাড়া বাড়ি ভালো লাগতো না। আর তাই আমাদের এক প্রতিবেশীর কিশোরী মেয়েকে নিয়ে জং ধরা তালাটা আমি ভেঙে ফেললাম। তারপর ছাদে গিয়ে আগে সেই পোড়া ঘরটা দেখলাম। পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কালচে রং পরে ভুতুরে লাগছে সেই জায়গাটাকে। পোড়া জানালাটা হালকা ধাক্কা দিতেই ভেঙে পড়ে গেল। ভেতরে উকি দিয়ে দেখি পুরো ঘরে শুধু কালি আর কালি। পরিবেশটা কেমন যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো। আমরা তাই সেখান থেকে চলে আসবো ভাবলাম, কিন্তু হঠাৎ আমার কি জানি হলো, বুঝলাম না। মন চাইল দরজাটা খুলে ভেতরটা দেখতে।
সাথে থাকা মেয়েটার বারণ সত্ত্বেও আমি পা দিয়ে লাথি মেরে দরজাটা খুলে ফেললাম। তারপর ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগলাম। আমি যেন কিছু একটা খুঁজছিলাম। ঘরের এক কোণায় দেখলাম হাড়গোড় পড়ে আছে। এটা দেখার সাথে সাথে মেয়েটা ভয় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আমি এগিয়ে গেলাম, হাড়গোড়গুলো ভালোভাবে দেখতে থাকলাম। হঠাৎ খেয়াল হলো হাড়গোড়গুলোর ঠিক সামনেই কালিতে ভরা একটা আয়না। হাত দিয়ে কিছুটা কালি মুছতে স্পষ্ট দেখতে পেলাম নিজের চেহারাটা। আয়নাটা ফ্লোর থেকে তুলে সোজা করে মুখের সামনে ধরতে প্রথম যে জিনিসটা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি দেখলাম পুরো শরীর আগুনে ঝলসে যাওয়া কুৎসিত দেখতে একটা লোক আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকালাম, কেউ নেই সেখানে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ আমি খুব ভয় পেলাম। আয়নাটা ফেলে দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে ছাদের দরজা লাগিয়ে আমার ঘরে চলে গেলাম। রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম, কখন ঘুমিয়ে পড়ছিলাম বলতে পারি না। মাঝরাতে হঠাৎ মনে হলো কেউ যেন আমার পা ধরে আস্তে আস্তে টানছে। ঘুমের মধ্যে দুই একবার পা দিয়ে সেটাকে সরিয়ে দিলাম। তারপর হঠাৎই ঘুমের রেশ কেটে গেল। কেন জানি না আমার খুব বাজে একটা অনুভূতি হলো। ঘরটা যেন কেমন গুমুট হয়ে গেছে। হাই স্পিডে ফ্যান চলছে, জানালা খোলা, তবু আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক তখন আমার আবার মনে হলো কেউ একজন যেন আমার পায়ের কাছে আছে। ঘরের ডিম লাইট জ্বলছিল। ডিম লাইট আল আভায় ভয়ে ভয়ে সেদিক তাকাতেই দেখলাম 3-4 বছর বয়সী একটা বাচ্চা আমার পায়ের গোড়ায় বসে আছে। আমি কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিল। বাচ্চাটা দেখতে এতটা অসহায় যে তাকে এড়ানো মুশকিল। কিন্তু আমি অনেক ভয় পেলাম, কারণ এত রাতে এই বাচ্চা আমার ঘরে কিভাবে আসবে। কান্নাকার বাচ্চা। কাঁপা কাঁপা বলায় বললাম, কে তুমি, এখানে কিভাবে এলে? সে কোনো জবাব দিল না, একইভাবে আমার দিকে হাত বাড়িয়ে রইল। আমি এবার বেশ জোরে চিৎকার করে তাকে বলি, তুমি কে, এখানে কি করছো? আমার স্বামী আমার চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেল। তারপর লাইট জ্বালিয়ে বলল, কি হয়েছে? আমি তখন বাচ্চাটাকে দেখাতে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। বিছানায় থেকে নেমে পুরো ঘরটা আমি খুঁজলাম, কোথাও তাকে পেলাম না। এদিকে ওদিকে দরজার ভেতর থেকে দেওয়া, তবু বাইরে বেরিয়ে অন্য ঘর এবং রান্নাঘরও দেখতে গেলাম, কোথাও কেউ নেই। তারপর আবার ঘরে ফিরে এলাম। আমার স্বামী জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো তো আমাকে। আমি তখন বললাম, কিছু না, স্বপ্ন দেখে ভয় পেয়েছি। এই বলে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘুমানোর আগে একবার ওয়াশরুমে যাব বলে উঠলাম। ওয়াশরুম থেকে ফিরে কি যেন মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকলাম। আর ঠিক তখন আমি দেখলাম ছাদের পোড়া ঘরে দেখা সেই পুরো ঝলসে যাওয়া লোকটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি এক ঝটকা আয়নার সামনে থেকে সরে আসি, আর পেছনের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমার মাথায় কাজ করছিল না। স্বামীকে তখনই সব ঘটনার কথা খুলে বললাম। সব শুনেও আমাকে সান্ত্বনা দিয়ে শুয়ে পড়ল। কিন্তু আমি কিছুতেই এই কথাটা মাথা থেকে সরাতে পারছিলাম না। অনেকক্ষণ পর যখন চোখটা প্রায় লেগে এসেছে, ঠিক তখন আমার মনে হলো খুব কোমল কিছু একটা আমার পেটের কাছে নড়াচড়া করছে। আচমকা আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। ভয় ভয়ে চোখ খুলে তাকিয়ে দেখি একটু আগে দেখা সেই বাচ্চাটা আমার কোলের মধ্যে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতে একটা অদ্ভুত হাসি দিল, আর সাথে সাথে বাচ্চাটা আমার চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। বাচ্চাটা অদৃশ্য হওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হলো। সে এক অসহ্য যন্ত্রণা। না পেরে অবশেষে একটা চিৎকার দিয়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি হাসপাতালে শুয়ে আছি। আমার স্বামী আমার পাশে বসে আছে, তার মুখটা হাসি হাসি। পরে জানতে পারি আমি নাকি মা হতে চলেছি। আমিও বেশ অবাক হই এটা শোনার পরে। বাসায় ফেরার পরে আমার কোনো কিছু ভালো লাগছে না, শুধু মন চাইছে ছাদে গিয়ে ওই পোড়া ঘরটার সামনে বসে থাকতে। আর তাছাড়া আমার আচরণেও অনেক পরিবর্তন আসে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, সবসময় ওর দেখভাল করতাম, কিন্তু হাসপাতাল থেকে ফেরার পরে তাকে অতটা কেয়ারই করতাম না, নিজেরও যত্ন নিতাম না। ওর সাথে কথা বলতেও ভালো লাগতো না।
আমার এমন আচরণ দেখে মাসখানেক পরে একজন সাধু বাবার সাথে দেখা করা। পরদিন সাধু বাবা আসেন আমাদের বাসায়। তিনি আমাদের ঘরে ঢোকার সাথে সাথেই বলেন, তোরা এখানে থাকিস, তোদের কিছু হয় না? আমার স্বামী বিষয়টা ঠিক বুঝতে পারল না, তাই চুপ করে থাকে। আমি সাধু বাবার সামনে আসি, তখন চোখে মোটা মোটা করে কিছুক্ষণ আমার পেটের দিকে তাকিয়ে থাকে। এরপর তিনি হন হন করে বাইরে বেরিয়ে গেলেন। আমার স্বামী তার পেছনে পেছনে গেলেন। তিনি পরে একজন তান্ত্রিকের সন্ধান নেন এবং বলেন, তাকে এনে তোদের সমস্যাটা খুলে বল। অর্থাৎ সাধু বাবা একজন তান্ত্রিকের সন্ধান দেন এবং বলেন যে তাকে এনে তোদের সমস্যাটা খুলে বল। আমার স্বামী সেই দিনও তাকে সাথে নিয়ে বাসায় আসেন। তিনিও ঠিক একই রকম ভাবে বাড়িতে ঢুকে অস্থির হয়ে ওঠেন। আমাকে সামনাসামনি বসিয়ে রেখে আগুন জ্বালালেন, আর তারপর আমার হাতটা সে আগুনের উপর ধরে মন্ত্র পড়তে লাগলেন। বেশ অনেকক্ষণ চলে যাওয়ার পরও কিছুই হচ্ছে না। এটা দেখে আমি বিরক্ত হয়ে হাতটা ছাড়তে যাচ্ছিলাম। ঠিক এমন সময় আমার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। এত ব্যথা আমি যে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পরে দেখি আমি পূর্বের সেই হাসপাতালেই শুয়ে আছি এবং কিছুক্ষণ পরে আমার স্বামীর কাছ থেকে জানতে পারি কিছুদিন আগে করা টেস্টের রেজাল্টে ভুল ছিল। আমি নাকি গর্ভবতী নই। অর্থাৎ তার যে সন্তান সম্ভাবনার কথা বলা হয়েছিল সেটা পরবর্তীতে টেস্টে বলা হলো যে না, তিনি আসলে প্রেগনেন্ট নয়। এরপর আমার বাসায় ফিরে এলে আমার স্বামী আমাকে জানায় আমার উপর নাকি খুব ভয়ানক কোনো শয়তানি শক্তি ভর করেছিল। তবে এখন আর কোনো চিন্তা নেই। আর এই ঘটনার পর আমরা সবাই ওই বাসাটা ছেড়ে দেই, অন্য জায়গাতে শিফট করি। শীতকাল সেবার এবং সবাই রওনা হচ্ছে চুয়াডাঙ্গায়। রাস্তার মধ্যে হঠাৎ একজন বমি করা শুরু করে। তখন 3টা সাড়ে 3টার দিকে হবে। রাস্তার মধ্যে তো সবারই ইচ্ছা যে ফজরের নামাজ হলে একটা ভালো জায়গায় থেমে সে জায়গায় নামাজ পড়ার। তো তাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে চুয়াডাঙ্গায় যাওয়া। তো রাস্তার মধ্যে তখন রাস্তা দিয়ে যেতে যেতে তখন তারা যমুনা সেতু ক্রস করবে। তখন যমুনা সেতু নতুন নতুন শুরু হয়েছে। এটা 1999 সাল। রেফাত ভাই আর 10টা মানুষের রাস্তায় যেভাবে মোশন সিকনেসের কারণে বমি হয় সেটাই চিন্তা করে নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন একটু হইচই শুরু হয়ে যায় তখন তিনি যে শুনলেন যে রক্ত বমি করছে। তিনি তাড়াতাড়ি সামনে যান এবং মাথায় পানি ঢালার চেষ্টা করেন। লোকটি শুধু কথা বলতে পারছিল না, আর হালকা করে একটি কথা বলছিল যে জানালার পাশে নাকি তাকে জানোয়ারটা মেরে ফেলতে চেয়েছে। আর তাকে দেখার পর তার রক্ত বমি শুরু হয়ে গেছে। লোকটার বয়স খুব বেশি হবে না, সর্বোচ্চ 20 থেকে 21 বছর। তাকে এই ইজতেমার সাথে তিনি কয়েকবার দেখেছেন, কয়েকবার একসাথে খানাও খেয়েছেন। কারণ ইজতেমার সময় সবাই 3-4 জন বসে একসাথে খানা খায়। তো জিজ্ঞেস করেন একজনকে যে এখানে উনি হঠাৎ করে রেফাত ভাই জিজ্ঞেস করে বসে যে আমির সাহেব ছাদের উপরে কেউ আছে নাকি? কিন্তু বাসের ছাদের উপরে খুব জোরে জোরে তিনি গোঙানির শব্দ পাচ্ছিলেন। তো আমির সাহেব বলেন না, এরকম কিছু করা হয়নি যে বাসের ছাদে কাউকে যেতে দেওয়া হয়নি। আর কুয়াশা ছিল তখন, শীতকাল, তো বাসের ছাদে কাউকে নেওয়া হয়নি। তো আস্তে আস্তে কিছুক্ষণ পর দেখা গেল ফজরের আজান দিচ্ছে, সবাই নামাজের জন্য বাস থামিয়েছে। তো তখন মোবাইলের উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু তখনও সহজলভ্য ছিল না। তখন চিল্লা মানে ছিল অনেকটা নিরুদ্দেশ হওয়া টাইপ, মানে আপনি খবর দিতে পারেন 2-3 মাস 1-2 মাস পরে তো খবর পেয়ে যাবে। তো বাস থামানো হলো একটা পেট্রোল পাম্পের কাছে। সেখানে সবাই উজু করে নিয়েছে এবং সেই মানুষটা তখন বাসের মধ্যে বসা, সেই ভাইটা। তো রেফায়েত ভাই সালাম ফেরাতেই সেই জানালাতে চোখ পড়ে দেখেন জানালার পাশেই সেই লোকটার সামনে সিটে আরেকজন লোক বসা। কিন্তু ওই সিট নামাজ পড়া শুরু করার সময় ওই সিটে যিনি ছিলেন তিনি তো নামাজে চলে এসছেন। বাসে শুধু বসেছিলেন সেই ভাই যিনি অসুস্থ বোধ করছিলেন। তার সাথে আর কেউ ছিল না, যেহেতু জামাত হচ্ছিল। তিনি দেখলেন বাসের মধ্যে আরো অনেকেই আছে, সামনে পেছনে বাসের সবাই তো জামাত ধরেছে। তাহলে এত মানুষ কিভাবে বাসে উঠলো? রেফাত ভাই চুপ করে রইলেন। তো সেই ভাই কান্না করছিল বোঝা যাচ্ছে। তো রেফায়েত ভাই বাসে উঠে তিনি নিজের সিটে না বসে সেই ভাইয়ের পাশের সিটে বসেন, যাতে মানে যে বসে তাকে কথাবার্তা জানার চেষ্টা করতে লাগলেন। সেই ভাই তাকে তার নাম বলল, তার নাম জামিল। তিনি তাদের এলাকার আশেপাশেই থাকে, তবে পরিবারের কেউ নেই। ঘটনা এতটুকুই তাকে বলতে থাকে এবং রেফাত ভাই তার পাশের সিটে যেয়ে বসে যায়। তো তিনি আর ঘুমাতে পারলেন না। আর এমন জার্নি করার সময় রেফাত ভাই তেমন ঘুম পায় না। তো
তিনি জিকির করতে করতে দেখলেন লোকটা হাসছে, একা একাই হাসছে, আর তার পাশের জন ঘুমাচ্ছে। তিনি অনেকক্ষণ লক্ষ্য করলেন যে লোকটা এক নাগারেই হেসে যাচ্ছে। হাসবার সময় লোকটা জানালার বাইরে তাকায়, আবার ভেতরে তাকায়। তিনি কাউকে ইশারা করছে। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও হাসতেন, কিন্তু এখানে হাসার থেকে রেফাত ভাইয়ের লক্ষ্য ছিল যে আসলে লোকটা কি করে তা পরখ করে নেয়ার। রেফাত ভাই দেখলেন জানালার ওপাশে একজন লোকের অস্তিত্ব দেখা যাচ্ছে। বাসের ভেতরে থাকা লোকজন তখনও মোটামুটি সবাই ঘুম, চারিপাশে তখনও আলো পুরোপুরি ফোটেনি, আর এত প্রশস্ত রাস্তা তখনও ছিল না। তাই কুয়াশার ভিতর দিয়ে আস্তে আস্তে বাস দেখা যাচ্ছিল, মানে বাস যাচ্ছিল, যাতে যেহেতু কিছু দেখা যাচ্ছিল না। তো কিছু সামনে ডিসকাস হচ্ছিল সকালে নাস্তার জন্য থামা হবে কোথাও। এর মধ্যে কিছুক্ষণ পর রেফাত ভাই লক্ষ্য করলেন জন্তুরূপী সে অদৃশ্য মানুষটি আর দেখা যাচ্ছে না, আর তার দিকে তাকাতেই দেখা গেল তিনি তখন তসবিহ গুনছেন। নাস্তা করার পর তাদের রওনা হওয়া এবং গন্তব্যস্থানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার কাছাকাছি লেগে যায়। মাগরিবের নামাজ শেষ করে এবং মসজিদে তাদের শোবার জায়গায় যেতে যেতেই রেফাত ভাই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রেফাত ভাই স্বপ্ন দেখে মাঝে মাঝে, আর যেই স্বপ্ন দেখেন না কেন সেই স্বপ্ন দেখার পর তিনি আর ঘর থেকে বেরোতে চান না। তার শরীরের মধ্যে একটা বিরক্তিকর ফিলিং কাজ করতে থাকে, আর স্বপ্ন দেখলেও তিনি খুব আজব স্বপ্ন দেখেন। সেদিনের স্বপ্ন এরকম ছিল, তিনি একটি নদীতে সাঁতার কাটছে, দূরে একজন লোক হাত উঁচিয়ে বলছে বাঁচাও বাঁচাও। হঠাৎ নিচ থেকে একজন জন্তু এসে সেই মানুষটাকে এক কামড়ে নিয়ে যায় নিচে। রেফাত ভাই পানির নিচে নামার পর সেই মানুষটার দেহ পড়ে আছে, দেখতে পেল সেই মানুষটাকে ঘিরে পানির নিচে চারিপাশে কয়েকজন মানুষ দাঁড়ানো। তিনি পানির ভেতরে ফিল করছেন, তিনি বুদবুদ আকারে যে ভিতর মুখ থেকে পানি ফেনা ছাড়ছেন সেটা তিনি ফিল করছেন। তিনি জিজ্ঞেস করলেন এই মানুষকে ছুটাতে হবে। এটা বলতে বলতে রেফাত ভাইয়ের পা তারা নিচ থেকে উপরে বিদ্যুৎ গতিতে এসে এক কামড় দিয়ে নিয়ে যায়। তিনি ঘুম ভাঙার পর বুঝতে পারলেন তিনি যদি এখন বের হন সেখানে তার ঘোর বিপদ আসতে পারে, অথবা তিনি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা তার আশেপাশের লোকজনদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তিনি যেহেতু একটা জামাতে আছেন তিনি আর তেমন কিছু চিন্তা করেন না। তারা প্রায় একসাথে 15 জনের মতো একটি মসজিদ উঠেছে। তো ফজরের নামাজের পর তিনি মসজিদেই অবস্থান করছিলেন। ওই পরের দিনের রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য তিনি ওঠেন এবং রেফাত ভাই চাপকলের কাছে যান। সেই গ্রামটার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো তাহাজ্জুদের নামাজের সময় সেদিন সেদিন যে নামাজ পড়ছিলেন খুব দীর্ঘ সময় নিয়ে, আর তাহাজ্জুদের নামাজের সময় রেফাত ভাই আর 7 জন আমির সাহেব রেফাত ভাইয়ের যে আমির সাহেব যে ওস্তাদরা তার কাছে যে চলে আসে সেটা তিনি ফিল করে, আশেপাশে ঘোরাফেরা করে, এটা অনেক দিন আগের থেকে। তো সেদিনের তাহাজ্জুদের সময় তিনি কাউকে ফিল করতে পারছিলেন না। রেফাত ভাই এটা অহরহ ফিল করেন যে বুদবুদের মতো একটা শব্দ হয় নর্মালি তিনি যখন নামাজ পড়েন বা তাদের ওস্তাদরা আসলে। রেফাত ভাই নামাজ শেষে ফজর পর্যন্ত কুরআন পড়বেন এরকম প্ল্যানিং। তো কুপির মধ্যে একটা ছিল, তো সেটা তিনি জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কুরআন পড়ছিলেন। হঠাৎ করে একটা চিৎকারের শব্দ আসে গেটের ওপাশ থেকে। তিনি সেটা জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কুরআন পড়ছিলেন। তো একটা শব্দ আসার পরপরই মসজিদের কলাপসিবল গেটের কাছে যেতে তিনি দেখেন দূর থেকে দৌড়িয়ে একজন লোক মসজিদের ভেতর প্রবেশ করছে এবং চিৎকার করছে ও আল্লাহ গো বাঁচাও আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে বলছে। তিনি মসজিদে ঢুকে গেলেন এবং সবাইকে ডেকে তুললেন চিৎকার করে। সবাই তার মাথায় তখন পানি ঢালছে। রেফাত ভাই দেখলেন সেই মসজিদের চারিপাশে অনেকগুলো ক্ষুধার্ত জন্তুর মতো কিছু একটা জীব বের করে আছে, একজন আরেকজনকে কিছু বলছে। চারিপাশে অন্ধকারে বোঝা যাচ্ছিল কুপির আলোয়, আর তাছাড়া বাইরে কুয়াশা। এই লোক বাইরে কেন গেল? তো তারা একসাথেই ঘুমিয়েছিল, আর এই লোকটা ছিল একদম জানালার কর্নারে। তো এইসব পরে জানা যাবে। রেফাত ভাই যে পাশের জানালাতে একত্রে 5 জন মুখ দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছিল সেই জানালার কাছে গেল। গ্রামের মসজিদ, জানালার মধ্যে কোনো কাজ ছিল না। কুপি নিয়ে তাদের কাছে যাওয়ার আগেই তারা একটা ডিস্টেন্স মেনটেন করে যে রেফাত ভাইয়ের কাছ থেকে, এবং পেছনে চলে যায়। অবাক হয়ে তারা ইশারা করলো যে যার ভেতরে নিঢালা হচ্ছে তাকে মেরে ফেলবে এরকম কিছু একটা। আর আস্তে আস্তে একটা অট্টহাসির শব্দ দূরে চলে যেতে লাগলো, মারাত্মক অট্টহাসির শব্দ। এত শব্দ, একটা কলসি ছিল সেটা থেকে পানি ঢেলে সেখানে তিনি একটি দোয়া পরে তার শরীরে ছিটিয়ে দিল রেফাত ভাই সাথে সাথে। লোকটা দেখা যাচ্ছে তখন ভয়ে ছিল, সেটা তা কেটে গেল সাথে সাথে। সে লোককে তিনি জিজ্ঞেস করলে লোকটা বলে
আমি শুধু আপনাকে বলবো, আমি আর কাউকে কিছু বলবো না। রেফাত ভাই তাকে নিয়ে মসজিদের কলাপসিবল গেটের কাছে যায়। তিনি কথা শুরু করার সময় রেফাত ভাই মসজিদ থেকে 200 গজ দূরে 4-5টা সুপারি গাছ ছিল। সেই গাছগুলো থেকে ফিস ফিস শব্দ পরিষ্কার আসছে, সাথে ছিল ঝিঝি পোকার শব্দ। ফিস ফিস শব্দটাও রেফাত ভাইয়ের কাছে পরিষ্কার। এই লোকটা এখানে কেন, এরকম কিছু একটা শব্দ। রেফাত ভাই বুঝছিলেন যে তাকে ইন্ডিকেট করে কিছু বলছে। তিনি কয়েকবার তার সাথে কথা বলার সময় তার দিকে তাকানোর সময় তিনি হঠাৎ করে বুঝতে পারলেন, সহ্য করতে পারছেন না অবস্থাটা। তিনি তার কপালে হাত দিয়ে দিয়ে দুয়া যখন পড়লেন, তারা কোথায় হারিয়ে গেল, আর দেখা গেল না। পিছনে আর লোকজন পিছনে আর সুপারি গাছে যাদের দেখতে পাচ্ছিলেন তাদেরকে দেখা গেল না। এবার কপালের দোয়া পড়তেই লোকটা সুস্থ ফিল করছে। তিনি বললেন, দেখেন, আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। আসলে আমি আমি অত সচ্ছল একজন মানুষ না। আমি তাও আল্লাহর রাস্তায় থাকতে চাই। আল্লাহর রাস্তায় কেউ না খেয়ে মরে না, এই কথা আমাকে একজন বলেছে দেখে আমি আল্লাহর রাস্তায় এসেছি। আসলে কিছু কারণ ও ঘটনা আপনাকে বলতে চাই। কিভাবে আমি আপনাকে বলবো সেটা আমি জানি না। আপনি কিছুক্ষণ যাবৎ বাইরে তাকিয়েছিলেন। আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছিলেন। আপনি যখন আমার কপালে পানি দেন তখন আমি অনেক সুস্থ বোধ করেছি। আপনি যখন বাসের মধ্যে আমার শরীরে পানি দেন আর বাসের মধ্যে আপনি যখন আমাকে দেখছিলেন, ধরছিলেন, তখন আমি খুব সুস্থ বোধ করছিলাম। একটু আগে তিনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠবে এমন সময় মসজিদের চাপ্পলের পেছনের দেয়াল থেকে হঠাৎ করে তার বোন ডাকতে থাকে। তিনি প্রথমে অগ্রাহ্য করলেও পরে সাথে সাথে তিনি নিচ থেকে হঠাৎ সেই চাপ্পলের দিকে যায়। তার শরীর তাকে নিয়ে যাচ্ছিল। তিনি বের হয়ে যান এবং গলার স্বরটা আস্তে আস্তে সেই সুপারির গাছের দিকে চলে যায়। তার বোন সুপারির গাছের দিকে চলে যাচ্ছে। তিনি শুনতে থাকেন তার বোন তাকে বলছে, ভাই, ও ভাই, ভাই না আমার, আমাকে তুই নিয়ে যা, আমি শান্তিতে নাই, আমার ওরা খেয়ে ফেলবো রে, তুই আমারে পারবি বাঁচাইতে? তুই ছাড়া এই অন্ধকারে আমার আর কেউ নাই রে, তুই আল্লাহর ওয়াস্তে আমারে একটু নিয়ে যা, আমি আর থাকতে পারতেছি না। তো তিনি এই কথাগুলো শোনার পর আর শরীরে কোনো ধরনের কন্ট্রোল পাচ্ছিলেন না। তিনি সুপারি গাছের পাশ দিয়ে রাস্তার দিকে চলে যায়। তো সুপারি গাছটা ক্রস করতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে। সেখানে তিনি দেখেন 4-5 জন মহিলা তার বোনের পায়ের আঙ্গুল কাটছে বটি দিয়ে ওই জঙ্গলের ভেতরে। তিনি হঠাৎ করে চিৎকার দেন খুব জোরে, এবং চিৎকারের এক পর্যায়ে তিনি দেখেন যে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি দৌড় দেওয়ার সময় দেখেন যতই তিনি দৌড়াচ্ছেন ততই তার মাটি নিচে যাচ্ছে এবং তিনি মাটির নিচে ঢুকে যাচ্ছেন। আর তিনি দেখেন পিছনে তাকিয়ে সে ক্ষুধার্ত কয়েকজন জন্তু তার বোনের মাথায় কামড় দিয়ে মাথাটা ছিঁড়ে ফেললো শরীর থেকে। তিনি দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন তিনি জানেন না। তিনি দৌড়াতে পিছনে তার মাটি পড়ে যাচ্ছে এবং তিনি দৌড়াতে একটা হুজুর স্বরূপ একজন মানুষ পান। সেই হুজুর তাকে বলে, তুমি মসজিদ থেকে অনেক দূরে চলে এসেছো, তুমি এক কাজ করো, এই দোয়াটা পড়ো আর গাছের এই ডালটা তোমার হাতে নাও, ধীরে ধীরে এগোতে থাকো, আমার পেছন পেছন আসবে, মসজিদের কাছ পর্যন্ত তোমাকে আমি এগিয়ে দিয়ে চলে যাব। সেই হুজুর বললেন, দেখো, আমার পেছনে পেছনে আসবে, কোনো দিকে তাকাবে না, ভয় পেতে পারো, চুপ করে মাথা নিচু করে রাখবে। সেই লোকটা জাহিদ ভাইয়ের ওই ভাইয়ের সামনে ছিল। তো সুপারি গাছের নিচে আসতেই লোকটা হাওয়া হয়ে গেল এবং দৌড়ে চিৎকার দিতে দিতে তিনি এখানে চলে এসছে। কারণ ওই সুপারি গাছের কাছে আসতেই যেই লোকটা তাকে বাঁচালো তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান। তো শুরুর দিকের ঘটনা, তো তিনি এই কিছু ঘটনা তাকে বলতে চাচ্ছিল যে এটা তো এখনের ঘটনা, আমি আপনাকে আমার পেছনের কিছু ঘটনা বলতে চাই। তো আসলে তিনি শুরুতে ঘটনা বলেন, তিনি তখন ক্লাস 10-এ পড়তেন, আর তখন তার বোন পড়তো কলেজ শেষ করে ভার্সিটিতে উঠবে এরকম আর কি। তিনি বোনকে লেখাপড়ার জন্য রিক্সা পর্যন্ত চালিয়েছেন। বোনটা তার টাকায় পড়াশোনা করত, তিনি পড়াতেন। বোন ছিল তার 3 থেকে 4 বছরের বড়। তার বাবা মা মারা যায় 1992 সালে ঢাকা থেকে মাগুরা যাবার পথে ও রোড অ্যাক্সিডেন্টে। এরপরে যা করার তিনি করেন তার বোনের জন্য তখন পর্যন্ত করে যাচ্ছিলেন। তো একদিন রাতের বেলা তার বোন পড়াশোনা করছে। তো এখানে কাহিনীটা হচ্ছে তার বোন আর তিনি একসাথেই থাকতেন মাগুরাতে। তো ঘটনাটা সেদিনের ঘটনা তিনি বলছিলেন যে পড়াশোনা করছিল রাত্রেবেলা তার বোন, পড়াশোনা যেদিন প্রথম টের পায়
সেদিন পড়াশোনার এক পর্যায়ে তার বোন মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করে, মাটিতে পড়ে যায়, জিভে কামড় লেগে যায়, একাকার অবস্থা, রক্ত ঠোঁট দিয়ে পড়ছে, একটা সময় বেহুশ হয়ে যায়। আপনারা জানেন মৃগী রোগী যারা সিজার অ্যাটাক আসে তারা এরকম ফিল করে। হাসপাতাল থেকে ডাক্তার বলে সিজার অ্যাটাক হয়েছে, তো আপনার এই বোনের সমস্যার কারণে এটার কারণে এরকম হয়েছে, আপনার বোনের শরীর ভালো হওয়ার পর আপনারা নিয়ে যেতে পারেন। তো তিনি বলেন যে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি। কাহিনী হলো তার বোন তার রুমে পড়াশোনা করছিল। তিনি দেখেন উপরের সিলিং থেকে রক্ত পড়ছে। তার বোন বলছে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি, আর তিনি তার রুমে পড়াশোনা করছিল। তিনি হঠাৎ করে দেখে তার সিলিং থেকে রক্ত পড়ছে এবং তার মুখের উপর রক্ত পড়ছে। তার চুলের মুঠি ধরে উল্টা করে শরীরের উপর কে জানি দাঁড়িয়ে আছে। তার মনে হতে লাগলো ঘরের মধ্যে অনেক মানুষ হাঁটছে, অনেকে হাসছে। তিনি এরপর আর কিছুই মনে করতে পারেনি। তার জিহ্বার অবস্থা খুব খারাপ, তিনি কথা বলতে পারছিল না, কথা কষ্ট বলতে পারছিল না। এইভাবে ভাবতে লাগলেন আসলে তিনি কাহিনী কি। এবং এটা কিন্তু তার বোন হালকা ঠিক হওয়ার পরে হাসপাতালে তাকে ঘটনাটা শেয়ার করে। তিনি একদিন হাসপাতালে তার বোনকে ওই অ্যাটাক হওয়ার পরে রেখেছিলেন। তো সেখানে হাসপাতালে ছোট্ট একটা ক্লিনিক, ওই ক্লিনিকে রেখেছিলেন। এরপর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো তিনি একজন হুজুরের কাছে যান। তখন এই হুজুররা বেশি রকমের এই হোমিওপ্যাথি এবং হুজুর টাইপের লোকজনের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেন তুমি সাবধানে থাকো, পরিস্থিতি ভালো না, পারলে বাসাটা ছেড়ে দিও। তারা সেই বাসাটা ছেড়ে দেয় এবং আরো দূরে একটা বাসায় থাকা শুরু করে। কেন বাসায় থাকে, কেন তাদের নিজের বাসায় থাকে না, সেগুলো আমরা পরে বলবো। তিনি আলমারির দোকানে চাকরি করতেন তখন। তো ওইখানে ছোটখাটো চাকরি করতেন। তার বোন টিউশনি করে খুব কষ্টে করে থাকতো, তারা দুজন মিলে খুব কষ্টে থাকতো। এই ঘটনা পেরুবার পর প্রায় সময় বাসার রান্নাঘর থেকে তার বোন খুব উদ্ভট গন্ধ পেত। তাদের ঘরটা ছিল টিনের চাল, তো সেই রান্না করার জন্য তখন চুলা ছিল একটা, আর দুই পরিবারের জন্য একটা চুলা। তারা প্রায়ই বলতো পাশের ভাড়াটিয়াদের যে আপনারা যে ময়লা ফেলেন সেটা এখানে রাইখেন না, এখান থেকে সরাই ফেলেন, গন্ধ ছোটে। তো তারা বলে আমরা তো এমন কিছু রাখি না যে এরকম গন্ধ ছোটে। তো তিনি বলে মরা মানুষের গন্ধ। তো এটা প্রমাণ হয় যেদিন তিনি গন্ধ পাচ্ছিলেন, পটকা মানুষ পচা গন্ধ, মানুষ মরে গেলে যেরকম গন্ধ আসে সেরকম। সেদিন সাথে সাথে সেই বাড়ির ভাড়াটিয়ার লোকদেরকে ডেকে আনা হয়। তারা বলে কই, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। শুধুমাত্র তারা না, তারা আরো কয়েকজন লোক ডেকে নেয়, কিন্তু কেউ গন্ধ পাচ্ছিল না, কিন্তু গন্ধ পাচ্ছিল সেই আপুটা। তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনা কেন তার সাথে ঘটছে। কয়েকদিনের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন তার বোন। সেই স্বপ্নের মধ্যে তার বাবা মা তার কাছে আসে, বলে চল তুই আমাদের সাথে, এখানে তোর অনেক কষ্ট হচ্ছে। তো তিনি তার ভাইকে এই বিষয়টা বলেন। তো তিনি কিছু বুঝতে পারেন, তার ভাই কিছু বুঝতে পারেনি। তো একদিন রাতের বেলা তার বোনের রুম থেকে হঠাৎ করে চিৎকার শোনে, অসম্ভব চিৎকার। তার বোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। স্যাভলনের যে টিউব ছিল, সেই টিউবটা ছিল আগে স্টিলের, এখন টিউবটা প্লাস্টিকের, কিন্তু আগে সেটা স্টিলের ছিল। সেই টিউব দিয়ে তার হাত কেটে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। সেই রক্ত তিনি গামছা হাতের কাছে পাওয়ার পরও সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আটকাতে পারছে না। তার বোন একটা সময় অজ্ঞান হয়ে যায়। রক্ত কমে গেলে এমনিতেই অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা মেডিকেলের ভাষায় বলে হেমোরেজিক শক। তাদের বাসার কাছেই একটা ক্লিনিক ছিল, সেইখানে আবারও তাকে নিয়ে যাওয়া হয় এবং ব্যান্ডেজ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সদর হাসপাতালে। এবং হাসপাতালে নেওয়ার পরে তাকে অপারেশনের মাধ্যমে তার রগ সেলাই করে ঠিক করা হয় এবং পরে বেডে শিফট করা হয়। তো ইতিমধ্যে তিনি কিছু আত্মীয়দের জানিয়েছেন, কিন্তু কোনো আত্মীয় কখন তাদের বিষয়ে কোনো ধরনের সাহায্য করে নাই। তাই তারা আর কোনো আত্মীয়দের কোনো কিছু জানাই নাই তেমন একটা। তার বন্ধু কয়েকজন জানতো, এবং তার বয়সী বা কাকে কি জানাবে। তার বোন জ্ঞান ফেরার পর বলছিল তিনি পড়াশোনা করছিলেন, হঠাৎ একজন লোক তার কাছে আসে। তিনি তাকে বলতে থাকে তোর বাবা মাকে তোরা কষ্ট দিয়ে মেরেছিস, তোরা তো দোষারোপ, মানে তাকে দোষারোপ করে, তুই তোর বাবা মার জন্য দায়ী, তোকে বেঁচে থাকতে হবে না। আর আশেপাশ থেকে কয়েকজন লোক কথা বলছিল যে তুই মরবি, তোকে তো মরতে হবে, তোর অস্তিত্ব আর থাকবে না, তোর রক্ত খাওয়ার পরে আমাদের কাজ শেষ হবে। কি রে, তোর হাতটা দেখি। তিনি দেখলেন তিনি নিজেই, তার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার হাত কাটে। এরপরে স্যাভলনের কোটা তিনি হাতে নেন হাত কাটার জন্য। এরপর থেকে তার এই অবস্থা। তো তিনি তখন বলে যে আমাদের সাথে যেটা ঘটছে, তুই একটা হুজুরকে দেখা, আমার সাথে যেটা ঘটছে আমি সহ্য করতে পারছি না। তার ছোট ভাইকে বলছে একজন হুজুর নিয়ে আয়, সেই হুজুরকে বাসায় নিয়ে যা, দেখ কোনো সমস্যা আছে কিনা। তিনি সেই হুজুরের কাছে আবার যায়, তাকে আর পাওয়া যায় না। তিনি অনেক দূর থেকে একজন কবিরাজ নিয়ে আসে।
তো কবিরাজ বলতে তিনি ওই লোকটা একটা পাগল কিসিমের মানুষ ছিল। তিনি বাসায় তাদের সাথে তার বাসায় যান। তার বোন তখন হাসপাতালে। বাসায় কবিরাজ ঢোকার পর বলেন, তোদের সাথে খারাপ সঙ্গ আছে, তোদের শেষ করার জন্য খারাপ সঙ্গ ঘোরাফেরা করছে, যখন চান্স পাবে তোদের শেষ করে দিবে, আয় তো দেখি। এই বলে তিনি তার বোনের বিছানা তোলে। তো বিছানার খাটের ওই জাজিম তুলতেই তিনি দেখেন ছোট ছোট হাড়গোড় ব্যাঙের। পরে জানা যায় পরে দেখা যায় যে ব্যাঙের হাড়গোড়ের সাথে সাথে কর্নারে কর্নারে অসংখ্য তাবিজ। সেই তাবিজের ভেতরে কি লেখা ছিল তিনি তা বোঝেননি। তো তাবিজগুলো আগুনে দেওয়ার সাথে সাথেই খুব জোরে জোরে শব্দ হচ্ছিল। তো কবিরাজ চলে যাওয়ার পর বেশ কিছুদিন তাও তারা বছরখানেক বেশ ভালো ছিল তারা, তার বোনের। আর বছরখানেক কোনো প্রবলেম হয় নাই। তারা সেই বাসায়ও ছেড়ে দিয়েছিলেন এবং নতুন বাসায় ওঠেন। একটা সময় নতুন বাসায় তারা ঢাকায় চলে আসে এবং জীবিকার তাগিদে ঢাকায় চলে আসতে হয় তাদের। ঢাকার মুগদার আশেপাশে তিনি তার বোনকে নিয়ে থাকা শুরু করেন এবং একটা বিশ্ববিদ্যালয়ে তিনি তার বোন পড়ার সুযোগ পায়। তার বোন শুরুর দিকে হোস্টেলে থাকলেও পরে তারা যে বাসা ভাড়া করেছিলেন সেই বাসা ভাড়া করে থাকা আরম্ভ করেন। কারণ হোস্টেলে তার মুভমেন্ট এবং তার চলাফেরা তার নিজেরই ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল তিনি অন্যকে ডিস্টার্ব করছেন। কয়েকদিন হোস্টেলে থাকার পরে তিনি চলে আসেন। তাদের 2 রুমের বাসা, তখন ভাড়া কম ছিল এবং তার বোন তার বান্ধবীদের বোন ও ভাইদেরকে পড়াতেন, কয়েকজন বান্ধবীর। তো তখন কিছু টাকা পয়সা আসতো, ভালোও চলছিল। আত্মীয়দের তখন খোঁজ খবর নেওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তার আত্মীয় স্বজন তাকে তার বোনের বিয়ের কথা জানান। ঢাকায় তিনি মিশুক চালাতে শুরু করেন। তিনি পড়ালেখা আর কন্টিনিউ করতে পারলেন না। ড্রাইভিং শিখে তখন তিনি মিশুক চালাতেন এবং চলে যেত, এটাতেই মোটামুটি তাদের চলে যেত। বিয়ের কথাবার্তা এদিক সেদিক থেকে আসতে শুরু করে। তার বোন পড়াশোনা শেষ করে বিয়ে করবেন এরকম জানিয়ে দেন। তার বোনের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আমি বলবো না কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। এটা 1992 পরের ঘটনা এবং 95 থেকে 97 দিকের ঘটনা। এরকম সময় শীতের মধ্যে রমজান, 2য় অথবা 3য় রমজানে তখন সাহারির জন্য উঠবে। হঠাৎ এই ভাই লক্ষ্য করলেন জানালা দিয়ে তার রুমের ভেতর দিয়ে অন্ধকারের মধ্যে তার বোনের রুমের মধ্যে নিঃশব্দ বোরকা পরা কয়েকজন মানুষ ঢুকলেন। তিনি পরিষ্কার আবছা অন্ধকারে পরিষ্কার দেখতে পেলেন। তিনি ধীরে ধীরে তার বোনের রুমে নক করে রাতের বেলা, যেহেতু কোনো শব্দ পাওয়া যায় না, তার বোন কোনো শব্দ করছে না, তিনি সেই উঠে বসেন এবং সেদিন রাতের বেলা সেহরির সময় তার বোনকে তুলতে গেলে তার বোনের রুমের লকটা ভেতর থেকে করা। তিনি অনেক জোরে জোরে ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। খাওয়া দাওয়া সব তার বোনের রুমেই, কোনো শব্দ নেই তার বোনের রুম থেকে। তিনি সেই দরজা ভাঙার চেষ্টা করলে তার বোন হঠাৎ দরজা খোলে। তিনি দেখেন তার বোন তার বোন ঘুমে, এরকম কখনো হয় না নর্মালি। তার বোন দরজা খুলে জিজ্ঞেস করে, কিরে তুই কখন এলি, কখন আসলি? তো তিনি বুঝলেন তার বোনের মাথায় ঠিক নাই, কারণ রাত্রেবেলা তিনি বাসায় ঘুমিয়েছিলেন। তার আবার ঝামেলা শুরু হয়েছে। তিনি দরজা খুলে লাইট দিতেই দেখেন তার বোন মাথা ধরে পড়ে যায়। কোনো কিছু আহামরি সেদিন ছিল না, কিন্তু তার বোনের শরীর ভারী লাগা শুরু করে দেয়। হাসপাতালের ওষুধ খেয়ে বাসায় হাসপাতালে যায় এবং ওষুধ দেয়। তো তারা আবার বাসায় চলে আসে। পরের দিন তার এক বন্ধুর বাবা তাকে একজনের খোঁজ দেয়। সেই হুজুর তাকে পুরান ঢাকার কোনো এক স্থানে গিঞ্জি, সেই স্থানে যাওয়ার পরে সেই লোক বলে, দেখো তোমাদের সামনে ঘোর বিপদ, তুমি তোমার বোনকে এই পানিটা খাইয়ে দেখো, চোখে চোখে রেখো, চেষ্টা করো সে যেন কিছুতেই বাইরে না যায়। তার কথা মতো কাজ শুরু হয়ে যায়। 4-5 দিন পর, সেদিন 8ম রমজান, রাতের বেলা তিনি দরজা নক করছেন। সেদিনের মতো তিনি দরজা খুলছেন না, এবার তো আরও খুলছেন না। এক পর্যায়ে ঘরের ভেতরে সেদিন বাড়িওয়ালা কোনো একটা কারণে শাবল 2 দিন যাবৎ তার বাসায় রেখেছিল। সেই শাবল দিয়ে তিনি দরজা ভাঙার চেষ্টা করেন এবং ভাঙেন। দরজা খুলে দেখেন তার বোন ফ্যানের সাথে ঝুলছে। এতদিনের এই কষ্টের পর যখন আপনি এই দৃশ্য দেখবেন যে আপনার বোন আপনার ফ্যানে ঝুলছে আর সেই পায়ের থেকে রক্ত ঝরছে, পায়ের রগগুলা সব কাটা, আপনি কি করবেন? তার বোন ছাড়া তার আর কেউ নাই। ঘটনা 1997 সালের। তার বোনের লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুরের গোরস্থানে এবং সেখানে দাফন করা হয়। আজও আজিমপুর গোরস্থানের মাঝামাঝি সেই কবরস্থানে তিনি যান। তো দাফন করার সময় শুধু তার বন্ধু ছাড়া পরিবারের আর কেউই ছিল না। তার বোন যেদিন মারা যায় সেদিন থেকে তার বাসার ভেতরে শুধু তিনি তার বোনের শব্দ পেতেন। যেভাবে তার বোন হাঁটতো ঠিক সেই হাঁটার শব্দ।
প্রথম প্রথম তিনি চিন্তা করেছিলেন মানুষ মারা গেলে হয়তো হ্যালুসিনেশন থেকে এরকম হতে পারে, এবং প্রথম প্রথম তিনি ভয়ও পেয়েছেন। এরপর থেকে সত্যি সত্যি ভয় পাওয়া শুরু করেন। আস্তে আস্তে তার বোন তার স্বপ্নে আসা শুরু করে, প্রায়ই দেখা দেয়। আর সব সময় তার ঠোঁট বেয়ে রক্ত ঝরা অবস্থায় তিনি তার বোনকে স্বপ্নে দেখেন, যা ছিল ভয়ঙ্কর। তিনি ঘেমে প্রায় সময় এরকম ঘুম থেকে জেগে উঠতেন। তার বোন মারা যাবার পর মসজিদে মসজিদে কাটাতে শুরু করেন তিনি। এসব শব্দ থেকে বাঁচার জন্য প্রায়ই মসজিদে ঘুমিয়ে পড়তেন তিনি। সেই বাসা ছেড়ে তিনি আরেক বাসায় ওঠেন, একা থাকা শুরু করেন। তার বয়স তো খুব বেশি না। এই অল্প বয়সে তিনি এই কষ্টের কথাগুলো তার কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে বলতে পারেননি। একদিন এক জায়গায় খাবার খাওয়াবে, সেখানে গেলে একজন পীরের সাথে তার দেখা হয়। প্রথমে পীর তাকে বলেছে যে তোমাদের সাথে তোমার শত্রু জুড়ে আছে, তোমার শত্রুরা তোমাকে মেরে ফেলতে চায়, তুমি একবার আসো আমার এখানে। কিন্তু কাজের জন্য তিনি আর যান না এবং ঠিকানাটাও ভুলে যায়। সেই থেকে তিনি প্রায় সময় ভুলে যায় তিনি কোথায়, তিনি মনে করতে পারেন না। প্রায় তিনি তাকে নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে। তিনি যে জায়গায় ছিলেন সে জায়গা থেকে ভুলে যান। পরে যখন আবিষ্কার করেন তখন তার মাথা খারাপ হয় যে আমি এখানে কেন। তাকে কে যেন ভয় দেখায় প্রায় সময়। তার বোনের ভয়েস তিনি প্রায় শুনতে পান। কেন তার বোন মারা গেল, কেন তিনি গলায় ফাঁসি দিলেন, এই জিনিসগুলো তিনি বের করতে পারেন নাই। পুলিশকে কি জানাবে? টাকা পয়সার বিষয় আছে, লোকজন জানাজানি হয়ে গেলে দাফন নিয়ে ঝামেলা করবে। সেই কাফনের কাপড়ও তিনি পরে ঘুমের মধ্যে প্রায় সময় দেখতে পান এবং বহুবার দেখেছেন। ফজরের আজান হচ্ছে মসজিদ থেকে। রেফাত ভাই বলে, দেখেন আপনি আমার আশেপাশে থাকেন, বেশি একটা বের হয়েন না। জঙ্গল থেকে আমার লোকই আপনাকে এখানে নিয়ে এসছে আল্লাহর ইচ্ছায়, না হলে একটা ঘোর বিপদ ছিল। আপনি একদম মসজিদ থেকে বের হবেন না। দিনের আলো থাকতেই বাথরুম ব্যবহার করবেন, আর রাতের বেলা কাউকে না কাউকে নিয়ে পাশের বাথরুমে যাবেন। এর মধ্যে তার কোনো পরিবর্তন না দেখা গেলেও তিনি বেশ চুপচাপ হয়ে গেলেন। আগে যেমন হুটহাট হঠাৎ নিজেই হাসাহাসি করছিলেন, সেটা বন্ধ করে দিলেন। চুপচাপ খেতেন, খুব একটা কথা বলতে বলতেন না। সবাই টুকটাক কথা বলেও তিনি কোনো কথা বলতেন না। এবং সেই প্রায় দীর্ঘ 3 মাস তাদের সাথে রেফাত ভাই ছিল এবং তার সাথে ছিল। এর মধ্যে তিনি তেমন একটা ঝামেলা আর দেখেননি এবং চুপচাপে ছিলেন। তিনি সারাক্ষণ কোরআন নিয়ে থাকতেন, বের হতেন না, তেমন প্রবলেমও ছিল না। রেফাত ভাই আগেই জেনেছিল তার নামে 199টা তাবিজ পুঁতে রাখা আছে তাদের গ্রামের বাড়িতে, তার বাবার ভিটা বাড়ির নিচে এবং তার বাবার সম্পত্তির সহিত পুকুরের গভীরে। তারা চাচাদের সাথে প্রথমে থাকলেও পরবর্তীতে তারা চলে যায় সেই বাসা থেকে। তার বড় চাচার ছেলে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তার সম্পূর্ণ ভরণ পোষণ দিতে চান, কিন্তু তার বোন সাফ মানা করে দিয়েছিলেন। তার বোনের কথা, তিনি এরকম আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী করতে চান না। তাই তার বড় চাচা সহিত তার ছেলেকে মানা করে দেওয়া হয়, কারণ সম্পত্তির ইজিলি নেওয়া যেত আর কি তার বোনকে বিয়ে করলে। এরপরে তারা সেখান থেকে চলে আসে, কারণ তাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। প্রথমে ওই মারা যাওয়ার সময় একটু ভালো চোখে দেখে, পরে আর কেউ তাদের সাথে তেমন একটা কথা বলতো না। এক পর্যায়ে সেখানে থাকলে কাজকর্ম কিছুই হতো না, তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা বড় চাচার ছেলে তাদের একরকম চলে যাওয়া তাকে মানা করা পছন্দ করতে পারে নাই। তাই তিনি একজন শ্মশানের তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিকের কাছে গেলে তার বাবাকে নিয়ে যায় এবং তার বাবা ছেলে মিলে তাদের শেষ করে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে। আস্তাগফিরুল্লাহ। মানুষের খারাপ হওয়ার নেচার এবং সম্পত্তির লোভ কত খারাপ দিকে নিয়ে যেতে পারে। তার বোন ফাঁসি দিয়ে মারা যায়নি, 3 জন মহিলা জিনদের চালান দিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয় ফাঁসির জন্য। ফাঁসির সময় তার বোন কিছুই জানতো না এবং সে চলে যায় এই দুনিয়া থেকে তার অজান্তে। তার বোনের ভয়েস নিয়ে কথা বলে সেই 3টা মহিলা জিন, এরা মানুষের রক্ত খায়। তার বোন মারা যাওয়ার পর তার বোনের শরীর ধপধপে সাদা ছিল। কেউ বোঝেনি, কেউ কিছুই বোঝে নেই। তাদের কাজ তারা করে নিয়ে গেছে। আর এই ভাইকে শেষ করে দেওয়ার জন্য আরো 2জন জিন চালান দেওয়া হয়। তাকেও ধুকে ধুকে মেরে ফেলা হবে, যাতে কোনোভাবে গ্রামের এই সম্পত্তি কোনোভাবে তারা সেজন্য ক্লেম করতে না পারে। রেফাত ভাইয়ের কিছু বলতে হয়নি, তার ওস্তাদরা আর কিছু শুনতেও চায়নি কি করতে হবে। কিছু মানুষের উপকার এমনি করতে হয়। পরের দিন তাদের সাথে কথা বলে রেফাত ভাইকে জানিয়ে দেওয়া হয় তার সাথে কি হয়েছে। রেফাত ভাইকে তার ওস্তাদরা জানিয়ে দেয়। আসলে তারা 3 জন মহিলা জিনের লোক এবং তারা চলে যাবে, কিন্তু ওই জিনের সাথে রেফাত ভাইয়ের ওস্তাদরা কথা বলে, সবাই কথা বলে। তারা বলেছে তারা চলে যাবে, কিন্তু সেই মহিলা জিন তাদের নাও ছাড়তে পারে। তাদের সাথে কথা বলা দরকার,
কারণ ওই বর্তমানে যে দুইজন ছিল তারা চলে যাবে, কিন্তু ওই মহিলা জিনগুলোকে সরানো যাচ্ছিল না। তো তাদের সাথে কথা বলা দরকার, এই জন্য এই ভাইকে লাগবে। তো তিনি তাকে জানান যে ঢাকায় যাওয়ার পর আপনার সাথে আমার দেখা করতে হবে। তো ঢাকায় যাওয়ার পরে রিফাত ভাই ওই ভাইকে সবকিছু খুলে বলেন এবং তিনি রাজি হন। কোরআন শরীফ থেকে তখন সেদিন একটা সূরা পড়তে পড়তে তাদেরকে কিছু নিয়ম পালনের মাধ্যমে ভেতরে নেওয়া হয়। ওই মুহূর্তে সেই ভাইয়ের, জামিল ভাইয়ের পরিচিত এক ভাই সেই সময় উপস্থিত ছিল, কারণ একজন লোক সাথে থাকলে সুবিধা হয় কি না কি হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য, এবং সে পরিচিতই হবে এবং সে সব ঘটনা জানেন। সেই 3 জনের একজন মহিলাকে ডাকা হয় সেই ভাইয়ের ভেতরে। মহিলার অনেকক্ষণ আস্তে আস্তে কিছুক্ষণ পর তার শরীরের ভেতর থেকে মহিলাদের মতো শব্দ আসতে থাকে। এরপর জানা গেল যে যেই লোক শ্মশান থেকে তাদেরকে এখানে পাঠিয়েছে সে আর বেঁচে নাই। তার কাছে কিছু জিনিস আছে, সেই জিনিস সহ পুকুরের মধ্যে কিছু জিনিস রাখা আছে। তো সেই সব তাবিজ উঠালেই তারা এখান থেকে যেতে পারবেন, তাহলে তারাও এখানে আটকানো। দীর্ঘ 1 মাস যাবার পর উঠানোর চেষ্টা করা হয়। সেই পুকুরের পানি সরিয়ে ফেলার সময় তো আরো হুলস্থুল কাণ্ড। সেই পুকুরের পানি সরাতে দিবে না কিছুতেই। এলাকার মাতবর ডেকে অনেক কষ্টে কিছু বুঝিয়ে সেই পুকুরের পানি সরানো হয়। পরে সে কোনো রকম সেই পানি সরিয়ে সেই পুকুর থেকে 111টি তাবিজ পুঁতে রাখা অবস্থায়, জট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এবং সেটা উদ্ধার করানোর জন্য অনেক প্রসিজার করা হয় এবং এটার হেল্প করে শুধুমাত্র ওস্তাদরাজ রেফাত ভাইয়ের। এবং ভিটার নিচে পাকা করে তখন ফেলা হয়েছে, তারা দখল করে ফেলেছে সবকিছু। সেই পাকা ভেঙে, ভিটাটা পাকা ছিল, সেই পাকা ভেঙে সেখান থেকে বাকি 88টা তাবিজ উদ্ধার করা হয়। রেফাত ভাই ফিল করেছেন কিছু একটা এতক্ষণ ছিল সেটা আর নেই, চলে গেছে। তিনি ঢাকায় আসেন এবং তার সাথে দেখা করলে বোঝা যায়, আপনি বুঝবেন আশেপাশের লোকজন যদি অসুস্থ থাকে, তাকে যদি কয়েকদিন পরে দেখেন আর সে যদি সুস্থ হয়, আপনি বুঝে যাবেন। বুঝে যাচ্ছিল যে তিনি সুস্থ। এই প্রথম তাকে হাসতে দেখা গেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলার খুবই প্রত্যন্ত একটা গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমি আমার একজন স্কুল ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম। তো আমি তার কাছ থেকে যেভাবে শুনেছিলাম আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটা ঘটে গেছে আজ থেকে অনেক দিন আগের, আর এই ঘটনাটার মূল কেন্দ্রবিন্দুই ছিল শ্মশান পাড়ের একটা বিলকে ঘিরে। ছোটবেলা থেকেই এই বিল নিয়ে নানা ভয়ঙ্কর গল্প শুনেই আমি বড় হয়েছি। তখন সেগুলোকে কুসংস্কার বলেই মনে হতো। এত এত ভয়ানক দৃশ্য, এত এত ভয়ানক ঘটনা আমি শুনেছি, যে ঘটনাগুলো বর্তমান সময়ে আমার কাছে হরহর মুভি বা কোনো সিনেমার দৃশ্য ছাড়া কিছুই মনে হয় না। কিন্তু বড় হওয়ার পর কিছু ঘটনা আমার নিজের চোখে দেখার পর আমার ধারণা সম্পূর্ণই বদলে যায়। ঠিক সেরকমই একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রামের একদমই শেষ প্রান্তে একটি পুরনো শ্মশান ঘাট ছিল। সেই শ্মশানের পাশেই ছিল একটা পুরনো বিল। এত বড় বিল, যেই বিলটা প্রায় নদীর মতোই, কিন্তু এই বিলের দৈর্ঘ্যটা ছিল খুবই কম, প্রস্থটা ছিল বেশি। চারপাশে বটগাছ ছিল, বাঁশঝাড় আর ঘন ঝোপঝাড়ে ঘেরা ছিল জায়গাটা। দিনের বেলাতেও জায়গাটা বেশ একটা নির্জন লাগতো, কারণ সেখানেই ছিল একটা শ্মশানঘাট। আর এই শ্মশানঘাটটা থাকার কারণেই ওই নদীটাকে, ওই বিলটাকে মানুষ অনেক বেশি ভয় পেত। কারণ শ্মশানঘাটের যেই মানুষগুলোকে দহ করা হতো, দহ করার পর অবশিষ্ট যেই জিনিসগুলো থাকতো, সেই জিনিসগুলা এই বিলের ওপরেই ফেলতো আর কি। গ্রামের বয়স্ক লোকেরা বলতো সন্ধ্যার পর সেখানে যাওয়াটা একদমই ভালো নয়, বিশেষ করে সেই বিলে মাছ ধরতে গেলে নাকি অদ্ভুত রকমের সব ঘটনা ঘটত। রাসেল ভাই, একটা কথা এখানে বলে রাখি যে সেই যে বিলটা ছিল, সেই বিলে প্রচুর পরিমাণে মাছ ছিল, কারণ ভয়ে সেখানে মাছ মারতে কেউ যেত না। আর এত পরিমাণে মাছ ছিল সেটা গ্রামের মানুষ সবাই জানতো, কিন্তু ভয়ের কারণে সেখানে কেউ একদমই মাছ মারতে যেত না। অনেক বছর আগে গ্রামের কয়েকজন অভিজ্ঞ ছেলে শুনেছিল যে বিলটিতে অস্বাভাবিক রকমের বড় বড় মাছ আছে। রাসেল ভাই, এই যে অভিজ্ঞ যারা ছিল তারাও এই বিষয়টা জানতো যে এখানে বিভিন্ন রকমের ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে, এবং তারা যদি দিনের বেলা এখানে মাছ মারতে যায় তাহলে তাদের এলাকার যারা মুরব্বী আছে তারা তাদেরকে সেখানে কোনোভাবেই মাছ মারতে দেবে না।
এজন্য তারা কয়েকজন মিলে প্ল্যান বানায় যে তারা একদিন রাত্রের বেলা সেখানে মাছ মারতে যাবে। কিন্তু যদি তারা রাত্রের বেলা মাছ মারতে যায় তাহলেও কিন্তু মানুষ দেখে ফেলবে এবং তাদেরকে সেখানে যাইতে দেবে না। এজন্য তারা প্ল্যান করে কোনো একদিন চান্স পেয়ে কোনো একটা রাতে, সেই রাতে কেউ আসলে বাইরে বের হবে না, ঠিক সেই রকম একটা রাতে আমরা সেখানে মাছ মারতে যাব। এবং সেই দিনটাও তাদের সামনে চলে আসে। একদিন আমাবস্যার রাত হয়তো, এবং সেদিন হালকা বৃষ্টি পড়ছে। আর রাসেল ভাই, বৃষ্টির মধ্যে তো কেউ বাইরে বেরোয় হয় না। তারা পেল এটাই তাদের চান্স, আজকের দিনেই তাদেরকে মাছ ধরতে যেতে হবে। এবং তারা জাল, তারপর তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে মাছ ধরতে যায়। গভীর রাত পর্যন্ত জাল ফেললেও তারা তেমন কোনো মাছই পায়নি। তারা মানে বিষয়টা খুবই অবাক হয়। তারা জানতো, তারা সবার মুখ থেকে শুনতো যে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে, এখানে বড় বড় মাছ আছে। কিন্তু তারা যখন কোনো কিছুই পায় না তখন তারা বেশ খানিকটা হতাশ হয়ে যায়। এরপর হঠাৎ করেই তারা বিলের মাঝখানে পানিতে প্রচণ্ড রকমের একটা শব্দ দেখতে পারে। প্রচণ্ড রকম একটা আলোড়ন শুরু হয়ে যায়। মনে হচ্ছে মানে বিশাল কোনো প্রাণী পানির নিচে ছুটে বেড়াচ্ছে বা বিশাল কোনো মাছ সেখানে খেলাধুলা করছে, এরকম টাইপের। তো এই যে ছেলেরা ছিল তারা দ্রুত সেই দিকে জাল ফেলতে শুরু করে। এর কয়েক মুহূর্ত পরেই জালটা এমনভাবে টান খেতে শুরু করলো যেন মনে হচ্ছিল জালের অপর প্রান্তে কোনো মাছ নয়, যেন কোনো একটা নৌকা আটকে গেছে। সবাই মিলে টানতে শুরু করে। অক্লান্ত পরিশ্রমের পর তারা এত বেশি মানে অবাক হয়ে যায় সেটা দেখে। মানে তারা যখন জালটা টানতে ছিল তখন তারা ঠিক তখনই দেখতে পারে যে পানির উপর ভেসে ওঠে দুটি বিশাল বড় গজার মাছ। মাছ দুটোর আকার দেখে সবাই হতবাক হয়ে যায়। গ্রামের সবচেয়ে বড় মাছের চেয়েও কয়েক গুণ বড় ছিল সেই মাছ দুটো। কিন্তু সবথেকে ভয়ানক ছিল তাদের চোখ। অন্ধকারের মধ্যেও চোখ দুটো লালচে আলোয় চকচক করছিল। তারা মানে এটাকে দেখে মানে এত বেশি ভয় পায়, মানে তাদের কিছুক্ষণের জন্য তাদের সেন্স হারিয়ে যায় এবং তাদের মধ্যে একজন ভয় পেয়ে জালটা কেটে দেয় এবং মুহূর্তের মধ্যেই মাছ দুটো পানির নিচে একদমই অদৃশ্য হয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে আসে, কারণ তারা বুঝতে পারে যে এখানে সত্যি খারাপ কিছু আছে। এবং সেই দিনের পর থেকে গ্রামের মানুষ ওই বিলে মানে কেউ যেতও না। এমনিতেও মানে যদি কেউ যেত, কিন্তু সেখানে তারপর থেকে আর কেউ যেতেও না। কিন্তু ওই যে মানে লোভ, যে ওখানে মাছ আছে, এই লোভে পড়েও অনেকেই আবার চেষ্টা করেছিল সেখানে মাছ মারার। কিন্তু অদ্ভুতভাবে যেই জেলেই গভীর রাতে সেখানে জাল ফেলতো তার জাল ছিঁড়ে যেত অথবা নৌকা উল্টে যাওয়ার উপক্রম হতো। আমার নানা বলতেন একবার গ্রামের একজন সাহসী জেলে ঠিক করলো সে ওই রহস্যর শেষ দেখে ছাড়বে। এক আমাবস্যার রাতে সে একাই বিলে যেত, মানে একাই বিলে যেয়ে সেই রহস্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করবে। মাঝরাতে হঠাৎ করে সে শুনতে পায় পানির নিচ থেকে ভারী একটা নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছে কোনো বড় কিছু জন্তু জানোয়ার সেই নিঃশ্বাসটা নিচ্ছে। তারপর তার নৌকার চারপাশে পানি একদম ঘুরতে থাকে, এমনভাবে ঘুরতে থাকে পানি মনে হচ্ছে তাকে পানিগুলো গ্রাস করে ফেলবে। কিছুক্ষণ পর নৌকার নিচে সে বিশাল কিছু একটার ধাক্কা অনুভব করে। সে ভয়ে টর্চ জ্বালিয়ে পানির দিকে তাকায়। ঠিক তখনই সে দেখতে পায় পানির নিচে দুটি জলে বড় চোখ তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই নৌকার পাশে বিশাল একটা লেজের আঘাত সে অনুভব করে। জেলে প্রাণপণে বইটা চালিয়ে তীরে ফিরে এসে এবং কয়েকদিন পর আবারও সেই জেলের মানে এক্সপেরিয়েন্স খাটার জন্য আবারও সে সেই পুকুরে যায় এবং এবার সেই পুকুর থেকে মানে কি হয়েছিল সেটা কেউ জানতে পারেনি। কিন্তু সে এত বেশি অসুস্থ ছিল যে তার মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো সেই বিলে কেউ মাছ ধরতে যায়নি। বেশ 7 দিন পর্যন্ত সে জীবিত ছিল। জীবিত থাকার পর সে মারা যায়। আমিও ছোটবেলায় একটি ঘটনা দেখেছিলাম
বর্ষাকালে এক রাতে হঠাৎ বাইরে চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। গ্রামের মানুষ টর্চ নিয়ে বিলের দিকে ছুটতে শুরু করলে আমরাও সেখানে দেখতে যাই। তখন দেখি বিলের মাঝখানে পানি অস্বাভাবিকভাবে কাঁপছে। মনে হচ্ছে বিশাল কিছু একটার চলাচল পুরো বিলটাকে উত্তাল করে তুলেছে। কিছুক্ষণ পর পানির ওপর একটা কালো রঙের ছায়া ভেসে ওঠে। ধীরে ধীরে শ্মশান পাড়ের দিকে ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। সেই রাতে কয়েকটি জেলের জালও ছিঁড়ে গিয়েছিল। সবাই বিশ্বাস করে যে এই যে মানে বিলটা আছে, এই বিলটাতে আসলে মূলত কোনো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। এরপর পুরো এলাকার মানুষ মিলে তদন্ত শুরু করে যে আসলে এর পিছনের মূল কারণটা কী। এরপর তারা একজন হিন্দু ভদ্রলোকের শরণাপন্ন হয়, যিনি ছিলেন প্রায় ১০০ বছরের ঊর্ধ্বে একটা মানুষ। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই বিলের আসল কাহিনীটা কি বলুন, তখন বলা হয় যে যখন এই যে শ্মশানটা ওখানে তৈরি করা হয়েছিল, তখন এই শ্মশানের মানে মানুষ দহ করার পর সেখানে যে কি বলে অবশিষ্ট ছাই বা কাঠকুটুরি থাকে, এই কাঠগুলো কোথায় ফেলবে এটা তারা পাচ্ছিল না। এরপর তাদের মধ্যে একজনের জমি সেখানে ছিল, মানে বর্তমান যেখানে বিলটা আছে সেই বিলটার মধ্যে জমিটা ছিল। সেই জমিটাকে বলে যে এই জমিটাকে গর্ত করে এই জমিটার মধ্যে আমরা খাল তৈরি করি বা পানি তৈরি করি, পানি এখানে রাখি, তখন আমরা আমাদের অবশিষ্ট জিনিসগুলো পানিতে ফেলাতে পারবো। এবং ওই লোক কি করে, যখন এখানে পানি থাকে তো মানুষ তো খুবই কম মরতো তখন সময়ের, তো মরতো না, তখন দেখা যেত যে দীর্ঘদিন থেকে ওই পানিগুলো এমনিতে জলবদ্ধভাবে ছিল। তখন ওই ভদ্রলোক ২টা গজার মাছ সেখানে ছেড়ে দেয় এবং মানে পরবর্তী সময়ে শোনা যায় সেই গজার মাছ দুটোই আজকের সেই বড় বড় মাছ দুটো। কিন্তু মানে সত্যি বলতে যে ওই মাছ দুটো যে আসলে এখনও আছে কি না সেটা কেউ জানতে পারেনি। তবে অনেকেই বিশ্বাস করে সেই মাছ দুটোই এখন বিশাল দৈত্য আকারের গজার মাছে পরিণত হয়েছে। ঘটনাটা কতটুকু ভয়ানক আমি জানি না। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই ঘটনাটি ঘটে তাজওয়ারের সাথে ৯০-এর দশকে। তাজওয়ার তখন প্রথম ইউরোপে গিয়েছে এবং সেখান থেকে সে বেলজিয়াম থেকে সে জার্মানিতে আসে এবং জার্মানিতে এসে সে প্রথম দিকে তার ভাই তাকে নিয়ে আসে জার্মানিতে এবং সে তখন কাজ খুঁজছিল জার্মানিতে এবং বেশ বেগ পেতে হচ্ছিল তাকে কাজ পেতে, এবং সে প্রথম একটা কাজ ম্যানেজ করে, সেটা হচ্ছে তার ভাই তাকে জোগাড় করে দেয় একটা রেস্টুরেন্টে এবং সেখানে তার কাজ থাকে বাস বয়ের কাজ। এবং সে বাস বয়ের কাজটা করতে করতে সে বেশ টায়ার্ড হয়ে যায়, কারণ প্রতিদিনই বেশ পরিশ্রম হতো এবং সে এতটা ইউজড টু ছিল না। যদিও বেলজিয়ামে তার কাজ আরো সোজা ছিল এটা থেকে, তো সুতরাং বেশ টায়ার্ড হয়ে যেত সে। তো তাজওয়ারের সবসময় একটা মানে একটা ইন্টারেস্ট ছিল, কমন ইন্টারেস্ট, যে সে বিভিন্ন রকমের অতিপ্রাকৃত জিনিস সম্বন্ধে জানতে চাইতো এবং গল্প করতো। তো তাকে তাদের যেই রেস্টুরেন্টে জব করতো সেখানকার যে ওয়েট্রেস ছিল সে তাকে বলে যে ওয়েল, তুমি যদি এই সম্বন্ধে জানতে চাও, এই 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 অতিপ্রাকৃত জিনিস সম্বন্ধে বেশ ইন্টারেস্টেড হও, তো মিস্টার ব্রকওয়েল নামে একজন আসেন। তিনি একজন ব্রিটিশ এবং তিনি আমাদের এখানে প্রায় সন্ধ্যার সময় এখানে আসেন। তিনি এসে বসেন আমাদের যে বার সেখানে বসেন এবং তিনি হালকা স্ন্যাক্স নেন এবং তিনি ব্রিং করেন, চলে যান। তো তুমি মিস্টার ব্রকওয়েলের সাথে কথা বললে তিনি তোমাকে অনেক কিছু জানাতে পারবেন এই সম্পর্কে। তার ভালো এই ব্যাপারে দখল আছে এবং তিনি এই ব্যাপারে বেশ মানে কি বলে ইন্টারেস্টেড মানুষ একজন। তো যাই হোক, তাজওয়ারের খুবই ইচ্ছা হয় যে সে ব্যাপারটা জানবে। তো তিনি তাজওয়ার ফলো করেন এবং তিনি মিস্টার ব্রকওয়েলকে দেখেন। ব্রকওয়েল তখন একজন 50 লোক এবং সে আসে, সে সেখানে বসে সন্ধ্যার সময় সে বারে বসে থাকে এবং তিনি কারোর সাথে খুব একটা কথা বলেন না, ওয়েট্রেসদের সাথে মাঝে মাঝে দু একটা আলাপচারিতা করেন এবং দ্যাটস ইট। সো এই জিনিসটা তাজওয়ার খেয়াল করেন এবং তাজওয়ার তখন সেই ওয়েট্রেসকে রিকোয়েস্ট করে যে আমাকে ব্রকওয়েলের সাথে পরিচয় করিয়ে দাও, আই হোপ সে কথা বলবে। তো সে ওয়েট্রেস বলে যে হ্যাঁ, অবশ্যই কথা বলবে, কারণ ব্রকওয়েল উনি মানুষ হিসেবে খুব ভালো এবং উনি রেসিস্ট না, উনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আর উনি যাদের এই অতিপ্রাকৃত জিনিস সম্পর্কে খুব ইন্টারেস্ট, তাদের সাথে তিনি
বেশ ভালোই তিনি মানে মানে কথা বলেন এবং ভালোই তিনি সখ্যতা গড়ে তোলেন। যাই হোক, তাজবার এটা শোনার পর তাজবার ওয়েট্রেসের সাথে যান। তখন প্রায় রাত 9টা বেজে গেছে। তাকে নিয়ে যায়, বা ব্রকওয়েল বেরিয়ে যাবেন, তিনি কিছুক্ষণ পর বেরিয়ে যাবেন, এরকম সময় ওয়েট্রেস তাকে নিয়ে যায়, তাজবারের সাথে পরিচয় করিয়ে দেয়, বলে যে সে আমাদের রেস্টুরেন্টে আছে এবং হি ইজ এ ভেরি ইন্টারেস্টেড পার্সন টু নো অ্যাবাউট দিস প্যারানর্মাল ম্যাটার্স। তো এই ব্যাপারগুলো নিয়ে তাকে বলেন যে তার খুব আগ্রহ প্যারানর্মাল ব্যাপারে। মিস্টার ব্রকওয়েল তাকে জিজ্ঞেস করেন যে ওয়েল, শুনে ভালো লাগলো, তুমি কোত্থেকে এসছো, তোমার বাড়ি কোথায়? সে বলল যে আমি আমার বাসা বাংলাদেশ থেকে এসেছি। এবং মিস্টার ব্রকওয়েল খুব ভালো মতনই বাংলাদেশ চেনেন এবং তিনি কিছুক্ষণ কথা বলেন তাজবারের সাথে, এবং এরপরে কয়েকদিনই তাদের দেখা হয় এবং তিনি প্রতিদিনই তাজবার যায় যে কথা বলতো মিস্টার ব্রকওয়েলের সাথে। তো 2-3 দিন কথা বলার পরে তখন তাজবার কথা তোলা শুরু করে যে যখন নাকি বেশ মানে ওঠার সময় হয়ে যায়, রাত, ব্রকওয়েল বেরিয়ে যাবেন, তখন তাজবার যে জিজ্ঞেস করেন যে মিস্টার ব্রকওয়েল, would you like to tell me something about the paranormal matters in Europe? ইউরোপে প্যারানর্মাল ব্যাপারগুলো কিরকম? তো মিস্টার ব্রকওয়েল তাকে বলে যে তোমার ইন্টারেস্ট কি, তোমার ইন্টারেস্ট সম্বন্ধে বলো, যে তুমি কি জানতে চাও আমাকে। প্যারানর্মাল ম্যাটার্স বলে তো কোনো আসলে মানে প্রশ্ন হতে পারে না। তো বলে যে এখানে প্যারানর্মাল ব্যাপারগুলো কিরকম, আমি যেরকম দেখে এসেছি, আমি যখন ছোট ছিলাম আমি অনেক হরর মুভি দেখতাম। তো সে বলে যে তুমি কি হলিউডের কথা বলছো? তো হলিউডের যে মুভি দেখেছো, প্যারানর্মাল ব্যাপারগুলো আসলে সেরকম না, সেগুলো একটু ডিফারেন্ট। তুমি মানে যেভাবে মানুষকে দেখানো হয় সেরকম ভাবে কিন্তু জিনিসগুলো দেখা দেয় না, এবং তবে তোমাদের মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হয়েছে এটা থেকে, এবং সেটাতে আমার কাছে ভালো লাগে, এবং তুমি দেখো কত দূর থেকে এসছো, তোমার মধ্যে ফ্যান্টাসি আছে। তো তাজবার তখন বলে যে আসলে শুধু মুভি দেখে ফ্যান্টাসাইজ না, আমরা আমাদের দেশে বিভিন্ন রকমের ভৌতিক কাহিনীতে বিশ্বাস করি, বিভিন্ন রকমের ভৌতিক জিনিস আমরা শুনি, ভৌতিক কাহিনী শুনতে আমরা পছন্দ করি। তো ব্রকওয়েল তখন তার কাহিনীগুলো শুনে বেশ ইন্টারেস্টেড হয়, বলে তার বর্ণনা শুনে তাজবারের, বলে রিয়েলি তোমরা কি আসলেই এরকম? বলে যে হ্যাঁ, আমরা বসি, আমরা বন্ধুরা ভূতের গল্প করি, আমাদের পরিবারের যারা মুরব্বী আছে তারা ভূতের গল্প বলে, যারা বড় আছে সিনিয়র আছে তারা ভূতের গল্প বলে, এবং আমরাও বিভিন্ন রকম জায়গায় গিয়ে অনেক কিছু ফেস করি এরকম। তো ব্রকওয়েল শুনে খুব মজা পান, বলে ওয়েল, তাহলে তুমি আসল সত্যিকারের দিকটাতে কিছুটা এসছো। তো ব্রকওয়েল সাহেবের সাথে তার বেশ কয়েকদিনই এরকম কথা হতে থাকে, এবং টুকিটাকি ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে। তাজবার তাকে জিজ্ঞেস করে যে আপনাদের এখানে বিশেষ করে এই জার্মানিতে, তারপর রোমানিয়াতে প্রচলিত আছে যে এখানকার ওয়ারউলফের ব্যাপারে প্রচলিত আছে, এবং উলফকে অনেক কিছু মনে করা হয়। তো বলে হ্যাঁ, যে এখানে অনেক রকমের ডিমেন বা ক্রিচার্স আমাদের ইউরোপে প্রচলিত আছে, যেটা তোমাদের ওইখানে হয়তো প্রচলিত নাই, বাট এই জিনিসগুলোর কিন্তু নিয়ে অনেক মিথ, অনেক কথা এখানে প্রচলিত, এবং অবশ্যই সেগুলোর কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এরকম এক সন্ধ্যায় একদিন মিস্টার ব্রকওয়েল আসলেন। এসে তিনি মোটামুটি কিছুক্ষণ সময় স্পেন্ড করে তিনি তাজবারকে দেখেই হাত দিয়ে ডাক দিলেন। তো তাজবার আসলেন, তাজবার কাজ করছিল, তাজবার এর মধ্যে চলে আসে। আসার পর বলে যে কেমন আছেন, মানে হাউ আর ইউ, কথা বলেন। তো ব্রকওয়েল বলে আজকে তোমাকে আমি খুঁজতেছি একটা স্পেশাল কারণে। আমি দেখি প্রত্যেকদিন তুমি এখানে অনেক কাজ করো এবং তোমার অনেক হার্ড টাইম যায়, এবং আমার মনে হয় না তুমি খুব বেশি ইনকাম করতে পারো, কারণ টিপসের যে অংশটা তুমি পাও ওইটা মনে হয় না খুব বেশি এখানে। তো আমি তোমাকে একটা বেটার জব দিতে পারি, যে জবটা আমি তোমাকে এনে দিতে পারি, সেটাতে তোমার কাজ কম, পেমেন্ট বেশি, প্লাস তোমার যে ইন্টারেস্ট সেটা মিট করবে। তো তাজবার তো খুশি হয়ে যায়, বলে যে এটা কি কাজ? বলে যে ওয়েল, আমার এক বন্ধু আছে, সে জার্মান, কিন্তু সে রেসিস্ট না, এবং সে একটু কান্ট্রি সাইডে থাকে। তো তার একটা বাড়ি আছে সেখানে, সেই বাড়িটার মধ্যে সে প্রায়ই যায়, মাঝে মাঝেই সেখানে যে থাকে। তো এই বাড়িটাতে সে সবসময় থাকে না, তবে এই বাড়ির স্পেশালিটি হচ্ছে এই বাড়িটার মধ্যে কিছু প্যারানর্মাল ম্যাটার্স আছে, যেটা তুমি ইন্টারেস্ট ফিল করতেছো। আমি এই কারণে তোমাকে বলছি, যেহেতু তুমি এটাতে ইন্টারেস্ট ফিল করো এবং তুমি একই সাথে এখানে একটু ঠিকমতো আর্ন করতে পারতেছো না, সো আই ক্যান গিভ ইউ দ্যাট জব। এবং সেখানে তোমাকে যেটা আমি নিয়ে যাই, তুমি যে জবটা পাও সেই ক্ষেত্রে তোমার সুবিধা হবে, তোমার ইন্টারেস্টও মিট হবে, তুমি টাকাও আর্ন করতে পারবা বেশি, অ্যান্ড জবও এত হার্ড না। তোমার ওখানে যে শুধু বাড়ির কেয়ারটেকারে কাজ করতে হবে, তোমার সাথে আরো কেয়ারটেকার থাকবে, তুমি ইউল বি ওয়ান অফ দেম, আর তুমি সেখানে থেকে তোমার এই ইন্টারেস্ট গুলা তুমি পূরণ করতে পারবা।
তো তাজওয়ার তো খুশি হয়ে যায়, কারণ সে মনে করে যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ তার এই কাজ করে তার আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে তার জন্য, এবং সে তার যে অ্যাকচুয়ালি ফার্দার যে চিন্তা ভাবনা ছিল যে সে ডাচ শিখবে, রাজভাষা শিখবে এবং পড়াশোনা শুরু করবে, সেটা সেইখানে মোটামুটি খুব কষ্ট হয়ে যাচ্ছে তার, কারণ সে যতটুকু ডাচ জানে সেখান দিয়ে সে আসলে এই বাস বয়ের থেকে উপরে কোথাও উঠতে পারবে না। যদি ওয়েটার লেভেলে যেতে যায় তাকে ভাষাটা ভালো মতন জানতে হবে এবং অল দ্যাট। যাই হোক, তো সে মোটামুটি এই কারণেই চায় যে আমি আসলে জবটা ছেড়ে। তো মিস্টার ব্রকওয়েলের যে মানে অফারটা তার কাছে খুব ভালো লাগে। সে বলে, অফকোর্স মিস্টার ব্রকওয়েল, আপনি যদি আমাকে দিতে পারেন, আই উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি কাইন্ড, ইউ আর ভেরি কাইন্ড, আই উইল বি ভেরি গ্রেটফুল। তো সেটা বলে মিস্টার ব্রকওয়েল। কেন ব্রকওয়েল বলে, ওকে, তাহলে আমি এক কাজ করব, তোমাকে আমি কালকে নিয়ে যাব। তুমি কালকে, তোমার কি চাকরি আছে? বলতেছে যে হ্যাঁ আমার কাজ আছে, কিন্তু আমি অফ নিয়ে নিবো কালকে। বলে ঠিক আছে, তো তুমি কালকে এই রেস্টুরেন্টের কাছে আসো, বিকালে তোমাকে আমি নিয়ে যাবো। এনিওয়েজ, তো তাজওয়ার তার পরদিন বিকেলে চলে আসে, ওই দিন জবে অফ নিয়ে নেয় এবং পরদিন বিকেলে সে ওখানে আসে এবং মিস্টার ব্রকওয়েলের সাথে সে রওনা দেয়। মিস্টার ব্রকওয়েল তাকে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে দেখে যে সেখান থেকে বেশ অনেকটা দূরে কান্ট্রি সাইডে তার এক বাড়িতে নিয়ে যায়। তো যাওয়ার সময়, সেই বাড়িতে যাওয়ার সময় রাস্তাঘাট দেখেই তাজওয়ারের কাছে বেশ ডিফারেন্ট লাগে, কারণ পাহাড়ি এলাকা, যেখান দিয়ে গেছে রাস্তাটা পাহাড়ি একটা রাস্তা, সেটার মধ্যে দিয়ে পেঁচিয়ে গেছে এবং বিশাল বিশাল উডস আছে আশেপাশে, যাওয়ার পথে বিশাল বিশাল উডস। এবং সে বুঝতে পারছে যে এই এলাকাগুলোতে ঠান্ডার সময় কিন্তু সেখানে বেশ অনেক রকম মানে প্রাণী এখানে এসে পড়ে, হয়তো উল্ফ এসে পড়ে, এই ধরনের জিনিসগুলো সে ফিল করতে পারছে। তো তাজওয়ার খুব খুব আগ্রহী মানুষ ছিল এইসব ব্যাপারে, তার খুব লাগতো, কারণ সে ছোটবেলা থেকে বিভিন্ন উপন্যাস পড়তো, বিভিন্ন মুভি দেখতো, তো সুতরাং তার মধ্যে এইসব জিনিসগুলো খুব কাজ করতো। বিশেষ করে এই ইউরোপিয়ান হরর ব্যাপারগুলো তার ভেতরে খুব কাজ করতো। তাজওয়ার খুব পছন্দ করে সেখানকার টোটাল এনভায়রনমেন্টটা। যাই হোক, মিস্টার ব্রকওয়েল তাকে নিয়ে আসে এক সময় এবং এসে তিনি ওখানে সেই বাড়িতে থামেন। বাড়িটা দেখেও তাজওয়ারের খুব পছন্দ হয়, কারণ বাড়িটা ছিল এরকম, রাস্তাটা যেখানে এসে ওই বাড়িতে নেমেছে সেটা হচ্ছে ঠিক রাস্তাটা ডান দিকে বাঁকিয়ে চলে গেছে, আরো মানে একটা হালকা ডানে বাঁক নিয়ে চলে গেছে একটু নিচের দিকে, এবং সেই নিচে রাস্তা যত দূর দেখা যায়, দেখা যাচ্ছে দুই পাশে পাহাড় পাহাড় এবং উডস, কিছু উডসের পরপর পাহাড় এবং নিচে নেমে চলে গেছে নিচু হয়ে পাহাড়ি রাস্তা। এবং বাম দিকে যে দিকটা ঢুকে গেছে সেই জায়গা দিয়ে একটা বড় গেট, একটা বিশাল লোহার গেট, এবং লোহার গেটের পর দিয়ে পেভমেন্ট চলে গেছে, এবং সেই পেভমেন্টটাই হচ্ছে ড্রাইভওয়ে, এবং ড্রাইভওয়েটা একদম সোজা চলে গেছে, দূরে দেখা যাচ্ছে বাসাটা। তো তাদের গাড়ি যখন সেখানে এসে দাঁড়ালো, সেই ব্রকওয়েল গাড়ি দাঁড়া করিয়ে সেখানে যখন তিনি তার হর্ন দিলেন, এবং তখনই দেখা গেল যে গেট কিপার আসলো এবং গেট খুলে দিল এবং তাদের গাড়ি ঢুকে গেল ভেতরে। তো মিস্টার ব্রকওয়েল তাকে নিয়ে চলে গেলেন একদম ভেতরে গিয়ে তাদের ড্রাইভওয়ে পেভমেন্টের শেষ মাথা ড্রাইভওয়ে শেষে দেখলেন যে একটা চত্বর আছে, তার পাশেই গাড়ি পার্কিং, এবং গাড়ি পার্কিংটা খুব সুন্দর, মানে গোল একটা সার্কেল গাড়ি পার্কিং এবং বেশ ডিজাইন করা, যেটা তাজওয়ার বুঝছিল যে এই ডিজাইনটা কেমন জানি একটু মানে ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন, মানে দুই পাশে প্রায় 5টা 10টা গাড়ি রাখা যাবে, কিন্তু জায়গাটা ওভাল করে রাখা, মানে কাইন্ড অফ ওভাল শেপের। এবং এই দুই পাশে যে গাড়ি রাখার মধ্যে এই পাশে যে সামনে যে জায়গাটা, সেই জায়গার দুপাশ থেকে সিঁড়ি উঠে গেছে, বাকি সিঁড়ি উঠে গেছে, বাঁকা বাঁকা দুটো সিঁড়ি, যে দুটো ব্র্যাকেটের মতো, এবং সেই দুটো সিঁড়ি যে গেছে একটা গেটে, বেশ বড় একটা গেট, এবং সেই গেটের উপর আর্চ করা, খুব সুন্দর এবং মানে অসাধারণ সেই বাসার স্থাপত্য। এবং জিনিস দেখে তখন তারা উঠলো, মিস্টার ব্রকওয়েল তাজওয়ারকে নিয়ে চলে গেল সে বাসার ভেতরে মেইন গেটে যে সে দেখলো যে সেখানে আগের মতো সিস্টেম করা ঘন্টা সিস্টেম। সো সেই ঘন্টা বাজানোর পরে ভেতর থেকে একজন মানুষ আসলো, বা একজন বাটলার টাইপের লোক আসলো, সে দরজা খুলে দিল এবং তাজওয়ারকে নিয়ে মিস্টার ব্রকওয়েল ঢুকে গেল এবং সে তার যে বন্ধু তার জন্য ওয়েট করা শুরু করলো। তাদের একটা ছোট্ট লিভিং রুম আছে, সেখানে ফার্স্টে বসলো এবং সেখান থেকে একটু পরে বাটলার এসে শুধু মিস্টার ব্রকওয়েলকে নিয়ে গেল ভেতরে, তাজওয়ার বসে রইল। তো বেশ অনেকক্ষণ বসে থাকার পরে কিছুই করার ছিল না তার, সেখানে বসে সে কিছু ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনগুলো নাড়াচাড়া করছিল, কারণ সে প্রত্যেকটা ম্যাগাজিনই ছিল ডাচ ভাষায়, ওখানে ইংলিশ কোনো ভার্সন ছিল না।
তো তার কিছু করার নাই, সে ওখানে বসেছিল। দেখলো যে সেখানে সেই ছোট্ট লিভিং রুমের ভেতরেও কিছু বুকশেলফ আছে, সেখানে বই আছে এবং প্রত্যেকটা বই ডাচ ভাষায় লেখা, মানে সেটার ওপরে যে নাম এনগ্রেভ করা সেগুলো সবই ডাচ ভাষায়। তো সেগুলো পড়ারও কিছু নাই এবং সে আসলে হাত দিতে পারে না সেখানে। সে এসছে আসলে জবের জন্য, সেখানে আসলে এখানে তার আসার তাজওয়ার বুঝতে পারছিল যে এখানে আসলে জব নেয়ার মতো মানে সেই লেভেলে সে যখন ওই সময়টাতে তার যতটুকু মানে যতটুকু স্ট্যাটাস ছিল পড়াশোনা এবং সবকিছুতে, সে বুঝতে পারলো যে এরকম একটা জায়গায় তার কাজ নেওয়ার মতো অবস্থা এখন নেই। যাই হোক, মিস্টার ব্রকওয়েল হয়তো তার প্রতি খুব ভালো ফিল করেছে বা তার সাথে কথা বলে ভালো লেগেছে, এই জন্য সে তার ফ্রেন্ডের জন্য বা রিকোয়েস্টে বা ফ্রেন্ডের কাছে সে নিয়ে এসছে জব দেওয়ার জন্য। তো সে সেখানে বসে থাকলো অনেকক্ষণ। তো বসে থাকার পরে বেশ খানিকক্ষণ পরে তাকে ডেকে পাঠালো ভেতর থেকে, যে বাটলার টাইপের যে মানুষটা ছিল সে এসে ডেকে নিয়ে গেল তাকে। যাওয়ার পর সে দেখলো যে মিস্টার ব্রকওয়েল নিয়ে আসলো, নিয়ে যাওয়ার পরে তাকে একজন ভদ্রলোকের সামনে নিয়ে গেল, নিয়ে যেয়ে বললো যে উনি হচ্ছে আমার বন্ধু। তো ওনার নাম হচ্ছে মিস্টার মরিস, এবং মিস্টার মরিস ইজ এ ভেরি কাইন্ড পারসন, এবং সে তার এই বাসাটাতে, এটা একটা ম্যানশন এবং এই ম্যানশনটা তাদের ফ্যামিলি হেরিটেজ ধরে আছে। এখানে কয়েকজন কেয়ারটেকার আছেন যারা নাকি তাদের সার্ভিসের মাধ্যমে এই ম্যানশনটাকে ধরে রেখেছেন এবং ভালো করে রেখেছেন। তো তুমি চাইলে তুমিও তোমার সার্ভিস প্রোভাইডিং এর মাধ্যমে এই ম্যানশনের কিছু উপকারে আসতে পারো। তো মিস্টার ব্রকওয়েল এরকম কিছু কথা তাকে বলেন এবং মিস্টার মরিস জাস্ট সম্মতি জানান। তিনিও বেশ দেখা যাচ্ছে বেশ এলিগেন্ট একজন মানুষ, বেশ বংশীয় মানুষ, কিন্তু মুখে একটা মুচকি হাসি ধরে আছেন। তবে তার তিনি খুবই মিতভাষী, কথা খুব একটা বলছেন না। তো তাজওয়ার আসলে ভেতরে ভেতরে খুব নার্ভাস হয়ে গিয়েছিল, সে মানে আসলে কি বলবে বুঝতে পারছিল না। তো সে শুধু বললো ইয়েস মিস্টার ব্রকওয়েল, ইয়েস মিস্টার ব্রকওয়েল। তো যাই হোক, কথাবার্তার পরে তখন তাকে শুধু মিস্টার মরিস জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকো, অ্যান্ড তুমি কখন এখানে আসতে চাও, সো দেন আমরা অ্যারেঞ্জ করতে পারি তোমার এখানকার ব্যবস্থা। তো তাজওয়ার জিজ্ঞেস করলো, স্যার বললো যে ঠিক আছে, আমি এখন আসলে আমাকে আজকে যদি আমি যাই, আমি উইদিন নেক্সট উইক আমি ব্যাক করবো এখানে। তো তার কথা শুনে রাজি হয়ে গেল মিস্টার মরিস এবং তার ওখানে জব হলো, এবং সে স্যালারির ব্যাপারে আসলে কিছুই জিজ্ঞেস করেনি। সে আসার পথে তাকে মিস্টার ব্রকওয়েল বুঝিয়ে দিল যে তাকে কি পরিমাণ পে করা হবে, এবং সে অ্যামাউন্ট শুনে তাজওয়ারের মাথা ঘুরে উঠলো, কারণ সে যখন যা ইনকাম করতো তার প্রায় 4 গুণ ইনকাম সেখানে সে করবে, এবং সেখানে অন দ্য টপ তার থাকা খাওয়া পুরোই ফ্রি, সে ওই ম্যানশনেই থাকবে এবং সেখানে টেক কেয়ার করবে। যাই হোক, তবে তাকে মিস্টার ব্রকওয়েল একটা জিনিস বললো যে স্ট্রেঞ্জ থিং আর গোনা হ্যাপেন, ইউ উইল সি মেনি স্ট্রেঞ্জ থিং, বিকজ অ্যাজ আই সেড যে এখানে অনেক প্যারানর্মাল ব্যাপার স্যাপার আছে, সুপার ন্যাচারাল জিনিস তুমি দেখতে পাবা। তো জাস্ট কিপ ইট টু ইউরসেলফ আর স্টে কমফোর্টেবল, তারা কাউকে হার্ম করে না। যাই হোক, তাজওয়ার শুনে চলে আসে এবং সে যথারীতি সময় করে তখন তার 1 সপ্তাহ টাইম নিয়ে সে মোটামুটি এখান থেকে গুছিয়ে ফেলে, এবং একটা সময় সে তার জিনিসপত্র একটা ব্যাগ নিয়ে সে রওনা হয় এবং সে এখানে ম্যানেজ করে একটা ট্যাক্সিতে করে সেখানে চলে যায় সে অ্যাড্রেস অনুযায়ী, এবং সে এখানে জয়েন করে ফেলে কাজে। যাই হোক, মিস্টার মরিস ওয়াজ ভেরি নাইস, এবং তিনি যখন ছিলেন না যখন সে আসে, কিন্তু মরিসের ইনস্ট্রাকশন ছিল সেখানে সে যাতে তাজওয়ারকে সেখানে এঙ্গেজ করা হয় সে বাড়িটাতে। তো তাজওয়ার সেখানে যখন ঢুকে সে দেখে যে ভেরি মানে ইন্টারেস্টিং একটা ম্যানশন, এবং ম্যানশনটা আসলে পাহাড়ের এক প্রান্তে তৈরি করা, এবং পাহাড়ের যে প্রান্তটা নিচে নেমে গেছে সেই জায়গাটা একদম খাড়া টাইপের নেমে গেছে ম্যানশনের পাশ থেকে। ইট ইজ মাচ লাইক এ ক্যাসেল টাইপের অনেকটা, কিন্তু ক্যাসেল তো আসলে অনেক বড় হয়, দুর্গ টাইপের, আর এটা একটা ম্যানশন, মানে বিশাল রাজপ্রাসাদের মতো একটা ম্যানশন। তো এটার ভেতরে সে দেখলো যে সে হচ্ছে একটা লিটল পার্ট অফ দিস ম্যানশন, কারণ এখানে আরো বেশ অনেকগুলো কেয়ারটেকার আছে এবং সবার সাথে তার মোটামুটি পরিচয় হলো, কথাবার্তা হলো, তারা তাকে বোঝালো, এবং তার যে থাকার জায়গাটা সেটা হচ্ছে ম্যানশনের পেছনে একটা ছোট কোয়ার্টার টাইপের আছে, এবং কোয়ার্টারটা হচ্ছে এরকম যে একটা হাউস, সেই একটা ছোট হাউস, এবং সেই হাউসের মধ্যে 4টা ছোট স্টুডিও টাইপের অ্যাপার্টমেন্ট করা আছে আর কি। অ্যাপার্টমেন্ট বলতে কি, সেগুলো হাউসের মতোই, বেশ পুরনো হাউস, মানে 4টা
স্টুডিও বলতে এখনকার একদম ছোট স্টুডিও না, দ্যাট ইজ কোয়াইট বিগ। সে বলেছে যে এরকম একটা স্টুডিওতে থাকার মতো ক্যাপাবিলিটি এখন পর্যন্ত অনেকের নাই। অনেকে ইউরোপে অর্জন করতে পারবে না সাধারণ অড জব করে বা সামথিং লাইক দ্যাট। বিকজ সেই যে রুম তাকে প্রোভাইড করা হয়েছে, সেটা স্টুডিও হলো, সেটার উচ্চতা, ছাদের উচ্চতা 12 ফিট অ্যাবভ, মানে 14-15 ফিট উঁচুতে, এবং সেটার মধ্যে পিলার আছে, সেটার মধ্যে পিলার করা, এবং সেই পিলার গুলা কিন্তু অর্নামেন্টেড পিলার, মানে যদিও সিমেন্ট দিয়ে করা অ্যান্ড প্লাস্টার দিয়ে করা, কিন্তু খুবই সুন্দর করে করা। মানে অ্যাজ হি ইজ জাস্ট আ সার্ভিস প্রোভাইডার ওভার দেয়ার, সেখানে তাকে যে খারাপ ভাবে রেখেছে তা না। এবং তার যে ইন্ডিভিজুয়াল যে ছোট কোয়ার্টারের মধ্যে একটা ছোট্ট ফায়ার প্লেস আছে, এবং আলাদা আদার দেন দ্য হিটিং সিস্টেম একটা ছোট ফায়ার প্লেস আছে, এবং বেশ মোটামুটি সুন্দর। তো যাওয়ার পর দিন থেকেই তাজবারের কাজ বুঝিয়ে দেওয়া হলো, এবং তাজবারের কাজ হচ্ছে সেখানে মূল যে কম্পাউন্ড মেনশনের সেখানকার ক্লিননেস মেনটেইন করা। মানে সে যাবে সেখানে প্রত্যেকটা জায়গায় কোথায় কোন জায়গায় ময়লা আছে সেটা মেক শিওর করা, এবং কোন জায়গাটা এলোমেলো হয়ে আছে সেটা দেখা। মোট কথা এটার যে ক্লিননেস সেটা তাকে মেনটেইন করে রাখতে হবে, এবং তার নট নেসেসারিলি যে তাকে ক্লিন করতে হবে। সে অবশ্যই, এটা তো বিদেশে নিয়মটাই হচ্ছে এটা, যে যখন কোথাও নোংরা দেখবে সামনে যে পাবে সে সেটা করে ফেলবে, এবং আদার দেন দ্যাট তাকে ইনস্ট্রাকশন দিতে হবে ক্লিনারদেরকে যে তাড়াতাড়ি এসে এটা ক্লিন করার, এবং সে নিজেও যতটুকু পারবে সেটা সে হাত দিবে। মোট কথা টোটাল জিনিসটা মনিটরিং এর দায়িত্ব পড়লো তার উপর, এবং সে এই রিপোর্টটা সেখানকার যে বাটলার আছে, যে মূল দায়িত্বপ্রাপ্ত মানুষ, তাকে যে দিন শেষে রিপোর্ট করবে, এটাই হচ্ছে তার কাজ। এবং সন্ধ্যার পরে মূল মেনশনে তারা কেউ থাকবে না, চলে আসবে, এবং সেখানে মোটামুটি লক হয়ে যাবে, এবং এই জায়গাটা একমাত্র যখন খুলবে মিস্টার মরিস যখন আবার আসবে তখনই তিনি সন্ধ্যার পরে এখানে স্টে করবেন। এছাড়া সন্ধ্যার পরে মূল মেনশনে মূল কম্পাউন্ডে থাকার কারো প্রয়োজন নেই, সবাই চলে যাবে। তো যাই হোক, এইভাবে দিন শুরু হলো, এবং সে দিন ঘুরে দেখছে তাজবার মেনশনে, এবং সে অবশ্যই তার কাজ করছে, সে দেখছে ক্লিননেস কোথায় কোথায় ময়লা আছে, কোথায় কোন জায়গাটা পরিচ্ছন্ন, এবং অ্যাকচুয়ালি সেখানে ময়লা পাওয়ার কোনো অবকাশ নেই, ময়লা ওখানে হতোই না প্রায়। তো সে পুরোটা জায়গায় হেঁটে হেঁটে দেখছে প্রতিটা ইঞ্চ, এবং সে ওয়ান্ডার হচ্ছে মেনশনটা দেখে, সেখানকার যে মূল লাইব্রেরি কক্ষ সেটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। অসংখ্য বই, এবং চামড়ায় বাঁধাই করা বই এবং লেদারে বাঁধাই করা বই সবগুলো শেলফের মধ্যে রাখা, এবং খুব সুন্দর করে শেলফগুলো তৈরি করা, যে শেলফ একটা টান দিলে পাশের শেলফটা চলে আসছে, সেখান থেকে বই বাছাই করা যাচ্ছে। মানে মানে আসলে তাজবারের মানে খুবই অবাক হওয়ার একটা পালা। সে এখানে না আসলে কখনই বুঝতো না জিনিসগুলো এত সুন্দর হয় বা এত সুন্দর করে কোনো জায়গা সাজানো যায়। যাই হোক, সে সেখানে দেখলো, এবং প্রথম দিন, দ্বিতীয় দিন, এবং তার যেহেতু ক্লিনিং মনিটরিং এর দায়িত্ব, তার পুরো জায়গাটা ঘোরার মতো তার সুযোগ আছে। তো তাজবার এই জিনিসটা সে খুব এনজয় করলো, এই পুরা সে মেনশন ঘোরা। তো যেটা হলো তাজবারের জীবনে ফার্স্ট ইনসিডেন্ট যেটা হলো, সে খুব ফ্যাসিনেট হয়ে গেছে যে লাইব্রেরিটার উপরে, এবং সে ওই লাইব্রেরিটাতে সে ইংরেজি বইয়েরও সেকশন দেখেছে। তো একদিন যেটা হয়, সে ঘুরতে ঘুরতে তার মোটামুটি পুরো দিনটাই চলে যায়, কারণ সেদিন সে ক্যাফেটেরিয়া সেকশনটা ক্লিন হচ্ছিল, সেখানে সে মোটামুটি বেশ অনেকক্ষণ ছিল, কারণ সেখানে ক্যাফের জায়গায় সেখানে হচ্ছে পুরো জায়গাটাকে তারা রিঅর্গানাইজ করছিল, জিনিসপত্র বের করে নতুন করে সবকিছু। তো জিনিসটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এবং তার যেহেতু ক্লিন দেখার দায়িত্ব তার, সে মোটামুটি সে মনিটর করছিল জায়গাটা। তো বেশ অনেক সময় চলে যায়, এবং সে যে দেখা যাচ্ছে বিকেলের পরে তার টাইমটা ফ্রি হয়। তো সে তখন হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে চলে যায় ওপরতলায় লাইব্রেরি সেকশনটাতে। লাইব্রেরি সেকশনের একটা জায়গা ছিল কর্নার, সেখানে সে যে তখন কিন্তু ঠিক সন্ধ্যা, মানে বিকেল বিকেল হয়েছে, এবং জায়গাটা যে ঠান্ডার জায়গা এবং অন্ধকার হয়ে গেছে। তো আলো জ্বেলে দিয়েছে সবাই, এবং সে জানে যে সে সন্ধ্যার পর আলো জ্বালার বেশ কিছুক্ষণ পর কিন্তু তারা থাকবে না সেখানে, পুরো মেনশন ক্লোজ হয়ে যাবে। তো তাজবার তারপরও গেল লাইব্রেরি সেকশনটা, কারণ তার শখের একটা জায়গা সে ঘুরে ঘুরে দেখে। তো একটা কর্নার ছিল, সেই কর্নারটা একটু ডার্ক কর্নার, এবং তার পাশেই একটা রিডিং টেবিল আছে। তো তাজবার যখন সেখানে ঢুকলো, তার কাছে মনে হলো যে ওই জায়গাটা থেকে বসে আছে,
তো সে একটু চিন্তা করলো কে বসে আছে এখানে, মানে এই সময়টা আসলে মানে এখানে কারো থাকার কথা না, আর বসে থাকার ব্যাপার স্যাপার বই পড়ার মতো মানুষ খুব কমই আছে। তাজওয়ার নিজেই শুধু এখানে আসার পর থেকে দেখা গেছে যে সে নিজেই ইন্টারেস্ট ফিল করতো লাইব্রেরির প্রতি, এবং সে দেখেছে এই জায়গাটাতে সে যখনই মনিটর করতে আসতো সে কাউকেই দেখতো না, অ্যাপার্ট ফ্রম সে যখন নাকি মনে করতো যে এই পরিষ্কার জায়গাটাকেই আবার পরিষ্কার করতে বলা, তখন সে যে রিপোর্ট করতো বা ডাকতো ক্লিনারকে যে এই জায়গাটা আবার ক্লিন করতে হবে। তো এছাড়া কিন্তু আসলে কেউ আসতো না। তো তাজওয়ার তখন মনে করে যেখানে কে বসে আছে, তো সে আস্তে আস্তে যায়। তো সে যেখান দিয়ে যাচ্ছে তার পেছনের দিকে কিন্তু বাতি জ্বলে গেছে, কারণ তাদের যে মূল যে কম্পাউন্ডটা মাঝখানে সেখানে বিশাল ঝাড়বাতি জ্বলে আছে স্যান্ডেলিয়ার, এবং সেই স্যান্ডেলিয়ার আলোই কিন্তু এসে পড়ছে করিডোরে। তো লাইব্রেরিতে যখন ঢুকেছে তার সামনে একটা বাতি জ্বলছিল, সেটাও কাইন্ড অফ এ স্যান্ডেলিয়ার, আর ভেতরে যখন ঢুকেছে সেটার হালকা আলো আসছে, কিন্তু এই কর্নারটা অন্ধকার হয়ে আছে। পাশে কিছু স্কাইলাইট আছে, ভেন্টিলেটর আছে যেখান থেকে আলো আসছে, কিন্তু যেহেতু আকাশের আলো কমে গেছে জায়গাটা বেশ অন্ধকার। তো সে দেখে মনে হচ্ছে টেবিলে কেউ বসে আছে। তো সে আস্তে আস্তে গেল সামনে দেখার জন্য। আরো যখন কাছিয়ে গেছে তার কাছে মনে হলো যে একটা মেয়ে মানুষ বসে আছে, এবং সেই মেয়ে মানুষের ড্রেসের একটা গাউন পরা, এবং সেই গাউনটা বেশ পুরোনো আমলের একটা গাউন, মানে এখনকার লেটেস্ট গাউন। লেটেস্ট গাউনগুলো একটু ডিফারেন্ট, পুরোনো গাউন এখনো মানুষ পরে, বাট বিভিন্ন অকেশনে পরে সেখানে। তো দেখলো যে কাইন্ড অফ তাহলে হচ্ছে একটা অকেশনাল গাউন পরা। তো সে যখন আরো কাছিয়ে গেল তখন সে খেয়াল করলো যে বসে আছে, সে কাইন্ড অফ নোটিস করেছে যে তাজওয়ার এখানে আছে, এখানে একটা প্রেজেন্স আছে। তো দেখলো সেই যে মেয়ে মানুষটা যে বসেছিল সে কিন্তু আসলে টেবিলের দিকে তাকিয়ে বসেছিল, তার হাতে কোনো বই নেই। আলো আধারিতে সে দেখছে হাতে কোনো বই নেই। মহিলাটার হাতের মধ্যে একটা ট্রান্সপারেন্ট গ্লাভস পরা, এবং সে আস্তে করে ঘুরে তাকালো, এবং ঘুরে যে তাকালো দ্যাট ওয়াজ সো স্কেরি যে তাজওয়ার প্রচন্ড ভয় পেল, কারণ মহিলাটা যে ঘুরলো সে পুরোপুরি 360 ঘুরে গেল, তার কোমর পর্যন্ত ঘুরে গেল, এবং সে তাজওয়ারের দিকে তাকালো। সো তাজওয়ার যেটা দেখলো একটা মহিলা বসে আছে, তার পা গুলো সামনের দিকে টেবিলের নিচে দেয়া, কিন্তু তার কোমরটা পুরো ঘুরে গেছে মাথা পর্যন্ত। এবং তাজওয়ারের দিকে তাকালো, তাজওয়ার দেখলো সেই মহিলার চোখে কোনো মনি নেই, জায়গাটা পুরো সাদা অংশ, এবং সে একেবারে কোনো রকম ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে তাজওয়ারের দিকে। তাজওয়ার এক সেকেন্ডের জন্য তার মনে হয়েছিল সে হার্ট ফেল করবে, মানে হার্ট অ্যাটাক করবে, তার একটা অ্যাটাক হবে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে ছেড়ে দৌড় দিল, প্রচন্ড জোরে স্পিডে দৌড়ালো। সে স্পিডে দৌড়ে সে বের হয়ে আসলো করিডোর থেকে সে পড়িমড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে নেমে দৌড়াতে দৌড়াতে আসলো, ততক্ষণে পুরো তার যে মেনশনের যে মূল কম্পাউন্ডটা ফাঁকা হয়ে গেছে। গেটের কাছে শুধু বাটলার এবং তার সাথে আরেকজন দাঁড়িয়ে কথা বলছিল। তো তাকে ছুটে আসতে দেখে সেই বাটলার ভয় পেয়ে গেল যে কি হয়েছে। তো সে তাকে জিজ্ঞেস করলো, মানে করছে যে কি হয়েছে। তো সে কোনো কথা না বলে তাজওয়ার বাইরে দৌড় দিয়ে চলে যায় কম্পাউন্ডার গেট দিয়ে। তো দেখা যায় যে তার পেছনে পেছনে একটু পর বাটলার হেঁটে আসে, সে বলে যে কি কি হয়েছে তোমার, কি, যে ইংরেজিতে কথা বলে তার সাথে। বুঝে যে আসলে তাজওয়ার এখনো সে ভালো ডাচ ভাষা শিখে উঠতে পারেনি। তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে বলে যে আমি গোস্ট দেখছি ভিতরে। তো তখন বাটলার মুচকি হাসে, বলে যে সো তুমি এটা দেখছো, সো সুন, খুব দ্রুত দেখে ফেলছো। সো এখানে আসলে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। সো তুমি যদি এখানে কাজ করো তুমি এক্সপিরিয়েন্স করবা, কারণ এই জায়গাটা অনেক পুরনো, এখানে অনেক কিছুই ঘটে, ডিফারেন্টলি ঘটে, এবং অকেশনালি না, মানে হঠাৎই ঘটে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। তো কিপ ইট টু ইয়োরসেলফ, এটাকে বাইরে বের করার কোনো প্রয়োজন নেই। তো তাজওয়ার প্রচন্ড ভয় পায়, এবং সে যখন তার কোয়ার্টারে যায়, সে কোয়ার্টারে যে সে ভয়ে কাঁপতে থাকে, কারণ তার কাছে মনে হয় সে পুরো একা, এবং তার আসলে ওখানে কেউ নেই, এরকম একটা ফিল তার ভিতরে আসে। এবং তখন সে রিয়েলাইজ করা শুরু করে যে সব ফ্যান্টাসি আসলে ফ্যান্টাসি না, বেশ ডিফারেন্ট সবকিছু। কারণ একটা বিদেশে বিভুয়ে অনেক দূরে, সবার থেকে দূরে, এবং এমন একটা জায়গায় সে আছে যেখানে নাকি তার স্বদেশী মানুষও নেই, মাতৃভাষায় কথা বলার কেউ নেই। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করে তাজওয়ারের, এবং সে রাতের বেলা সবকিছু তার যখন নাকি
ডিনার শেষ হয়ে যায় সবকিছু, তার ওই দিন বেশ ভয়ই লাগতে থাকে। তো সে বিছানায় শুয়ে পড়ে। তো রাতের বেলা সে যখন ঘুমিয়ে আছে, তার যখন বেশ ডিপ ঘুম আসছে, তখন সে ওই সেম স্বপ্নটা দেখে, যে সে যেটা দেখেছিল, সেই স্বপ্নটা দেখে সে প্রচন্ড ভয় ঘুম থেকে উঠে বসে। এবং ঘুম থেকে উঠে বসে সে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে দেখে যে তার রুমের মধ্যে একটা ছোট কাউচ ছিল, সে কাউচের পাশে কেউ বসে আছে। এবং খুব আশ্চর্যের ব্যাপার, সে কিন্তু ফায়ার প্লেস চালায়নি কখনো। সে দেখলো যে তার ফায়ার প্লেসটা জ্বলছে এবং ফায়ার প্লেসে আগুন আছে, সেখানে চারকোল দেওয়া, এবং সেই ফায়ার প্লেস থেকে বেশ উত্তাপ ছড়াচ্ছে। এবং সে নিজে সেই গরমে, রুমের মধ্যে হিটিং সিস্টেম চলছিল, রেডিয়েটর চলছিল, এবং সে রেডিয়েটর থাকা সত্ত্বেও ফায়ার প্লেস চলছে, এবং সেটার উত্তাপে সে ঘেমে নিয়ে গেছে। এবং সে দেখলো তার কাউচের মধ্যে কেউ একজন বসা, এবং মনে হচ্ছে কেউ লাইক 2 পা উঁচু করে যদি বসে কেউ কাউচের মধ্যে, হাঁটু 2 হাত দিয়ে ব্যাট দিয়ে ধরে মাথাটা নিচু করা বসে আছে। মনে হচ্ছে থুতনিটা হাঁটুর মধ্যে রাখা, এবং মনে হচ্ছে কোনো মানে খুব লিন অ্যান্ড থিন কোনো মেয়ে মানুষ হবে সেখানে বসে আছে। এবং খুবই খুবই ভয় পেয়ে যায় তাজওয়ার। তার আসলে কিছু বলার থাকে না, সে ভয়ে সেই তার বিছানায় শুয়ে কাঁপতে থাকে। সে তাকিয়ে দেখে একটু পরে যে সেই যে বসে থাকা যেই ক্যারেক্টারটা সে দেখেছে, যেই মানুষটা বসে আছে কাউচের মধ্যে, সে তার দিকে মাথা ঘোরায়, তাকায়, এবং খুবই আশ্চর্যজনক ভাবে তাজওয়ার দেখে যে এই যে গায়ের মধ্যে একটা চাদর পরা বা একটা রোব পরা যে মেয়ে মানুষটাকে সে দেখছে, সেইখানে শুধু অন্ধকার, চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না। লাইক রোবের ভেতরে যদি অদৃশ্য কিছু থাকে সেরকম তার দিকে ফিরে তাকালো। বসে থাকা অবস্থায় সে কিন্তু স্পষ্ট দেখছে পা আছে, হাত আছে, কিন্তু চেহারার জায়গায় কিছু নেই, পুরো একটা অন্ধকার। আর ফায়ার প্লেসটা কিন্তু চলছে, ফায়ার প্লেসের সেই চারকোল দেওয়া, সেখান থেকে বেশ ভালোই আলো ছড়াচ্ছে রুমের ভেতরে। এবং মানে শরীর কাটা দিয়ে ঘেমে গেছে তাজওয়ারে, সে আসলে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং এই সময় সে ফাইন্ড আউট করে সেই রোবটা হঠাৎ করে ফস করে পড়ে যায়, এবং রোবের ভেতরে কিছু নেই। লাইক একটা ড্রেসের ভেতর থেকে যদি মানুষ উধাও হয়ে যায় যেরকম, সেরকম ভাবে রোবটা থাপ করে সেই কাউচের উপর পড়ে যায়। আর ফায়ার প্লেসের আগুনটা দপ করে নিভে যায়, যেমন করে মোমবাতি নেভে সেরকম। কিন্তু সেখানে থাকা চারকোলগুলো চলছে বারবার, যেমন একটা কয়লা আমরা যখন কোনো শিক কাবাব বানাই বা কোনো কাবাব বানাই, সেটাকে বাতাস দিলে, ফ্লেম দিলে যেরকম করে, সেরকম করছে। তো তাজওয়ার অনেকটা নিজের সেন্স হারিয়ে ফেলার মতো সেখানে সে চোখ বন্ধ করে শুয়ে থাকে। সে হয়তো বেহুশই হয়ে যায়, সেটা হয়তো সে বোঝেনি সে সময়। দিনের বেলা সে তার ঘুম ভাঙে বেশ বেলা করে। আসলে তার কাজে যাওয়ার সময় ছিল সকাল 8টার সময়, এবং 8টার সময় সে তো উঠতে পারেনি। তখন যখন সে তার ঘুম ভেঙেছে তখন প্রায় 10টা-11টা বাজে। সে উঠে সে দেখে রুমের ভেতরে বেশ ঠান্ডা, তার হিটিং সিস্টেমটা কাজ করছে না, রেডিয়েটর বন্ধ, তো জমে যাওয়ার মতো অবস্থা, প্রায় বেশ ঠান্ডা। তো সে গায়ের মধ্যে আরো কাপড় চাপিয়ে সে উঠে বসে সে দেখে যে তার রেডিয়েটরে যে ওখানে হিটিং সিস্টেমের একটা সুইচ ছিল সেটাকে অফ করে রেখেছে। তো সে সেটা অন করে এবং সে অনেকক্ষণ বসে কাঁপতে থাকে। একটা সময় প্রায় আধা ঘন্টা পরে তার রুমটা খানিকটা গরম হয়, এবং সে উঠে বসে সে প্রথম যে কাজটা করে, সে তার সেই কাউচের দিকে যায়, এবং কাউচের উপর গিয়ে দেখে সে আসলে একটা রোব রাখা, এবং রোবটা পড়ে আছে ওখানে, লাইক কেউ একজন একটা রোব রেখে গেছে এরকম। এবং সে রোবটা ধরে না, সে যে তখন ওখানে একটা ক্লজেট ছিল, সেই ক্লজেটের মধ্যে অনেকগুলো কাপড় থাকতো, সেই বিষয়ে মানে সেইগুলো হচ্ছে বিভিন্ন রকমের রোব অ্যান্ড কাইন্ড অফ ফার কোটস থাকতো সেটার ভেতরে, যারা বেশ ঠান্ডার সময় বের হয়। তো সেটার মধ্যে সে গিয়ে দেখে যে হ্যাঁ, মোস্ট প্রবাবলি এই রোবটা সেই ওই রোব অ্যান্ড ফার কোটসের যেই ক্লজেট আছে সেটাতে বিলং করে, সেখান থেকেই এটা এখানে এসছে। কিভাবে এসছে জানে না। সে এমনকি দেখে যে তার যে ফায়ার প্লেসে কিছু চারকোল পুড়ে আছে, সেগুলো এখন আর তো জ্বলছে কিনা সেগুলো, কিন্তু এই চারকোলগুলো কিন্তু একটা প্যাকেটে ছিল, সেখান থেকে খুলে বের করা। প্রচন্ড রকমের ভয় পায়, এবং সে তাজওয়ার তখন সেই রুম থেকে বের হয়ে সে যায় সেই মূল মেনশনে, যে তার যে রিপোর্টিং ছিল বাটলারের সাথে কথা বলে যে আমি একটু বাইরে যেতে চাই। বলে তুমি আজকে এখন পর্যন্ত জয়েন করো না কেন? সে বলে যে আমার শরীরটা খারাপ। তাজওয়ার আসলে তার বুদ্ধি খাটাচ্ছে, সে আসলে বুঝতে চেষ্টা করছে আসলে ব্যাপারটা কি।
তো বাটলার বলে তুমি বাইরে কোথায় যাবা, বলে যে আমি একটু যাব, আমার কাজ আছে, আমার কাজিন আসছে, সে আমার সাথে সেই আমি যেখানে জব করতাম রেস্টুরেন্টে সেখানে কিছু সেটেলমেন্ট আছে, মানে টাকা পয়সার সেটেলমেন্ট, সেটা মেটানোর জন্য আসছে, তো আমি একটু যেতে হবে, আমি আই উইল বি ব্যাক। বলে যে না, এখান থেকে এভাবে তো তোমার যাওয়ার নিয়ম নেই, তুমি এখান থেকে ছুটি না নিয়ে যেতে পারবো না। তো সে অনেক রিকোয়েস্ট করে, সো সামহাও সে বাটলারকে ম্যানেজ করে বেরোনোর জন্য, এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। এবং বেরিয়ে যেয়ে সে অনেক দূর রাস্তা পর্যন্ত কোনো ট্যাক্সিও পায় না, কিছু পায় না, অনেক কষ্টে একজনের থেকে রাইড ম্যানেজ করে সে ফিরে যায় শহরে, এবং সেখানে যে সে কখনোই সেই জবে ফেরত যায়নি, এবং তার যে জিনিসপত্র রেখে এসেছিল সেটা রেখেই এসছে সে, এবং সে আলটিমেটলি সেই শহর থেকে সরে যায়, তার কাজিনের ওখানে চলে যায়, মুভ করে চলে যায়। সো তাজবাহারের জীবনে এটা একটা হেকটিক কাহিনী, বাট খুব সুন্দর মেমোরিও। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভূতের ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমাদের সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফনান ভাই, ডক্টর অলিফ, বাবু ভাই, শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ নিজেও বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলো ছিল গ্রামের ঘটনা, শহরের ঘটনা, লাশের ঘটনা, শ্মশানের ঘটনা, মর্গের ঘটনা এবং আপনাদের সবার প্রিয় হাসপাতালের ঘটনাও বেশ কিছু ঘটনা ছিল কিন্তু আজকের এই এপিসোডে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি শুনে আপনি সব থেকে বেশি ভয় পেয়েছেন, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটি আপনার জীবনের, আপনার পরিবারের, আপনার গ্রামের, আপনার শহরে বা আপনার কারোর সাথে যদি কোনো ঘটনার সাথে আমাদের আজকের কোনো ঘটনা মিল হয়ে থাকে, সেটি কোন ঘটনা, কত নম্বর ঘটনা, কত মিনিটে ঘটনাটি আছে সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনারা যারা এরকম ভিডিওগুলো পছন্দ করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, এবং আপনারা যদি একত্রিতভাবে অনেকগুলো বাছাই করা সেরা ভয়ানক ঘটনা শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বাছাই করা সেরা ভয়ের ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা স্টোরি অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ভালো। আপনারা যেগুলো শুনতে চান, যেমন গ্রামের ঘটনা শুনতে চান, মাছ ধরার ঘটনা শুনতে চান, সেই ঘটনাগুলো নিয়েই কিন্তু আমি আমার এপিসোডগুলো সাজিয়ে থাকি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা। আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, আপনারা যদি লাইক করেন, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আমাদের ভিডিওটাতে একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক করতে পারেন, এবং আপনার যে বন্ধুগুলো এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন। তো প্রিয় লিসেনার্স, শেষ করব আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 11টায় ইনশাআল্লাহ। সরি, আমি ভুলে 11টা বলে গেছি। আমি প্রতি রাত্র 10টার সময় কিন্তু এইরকম ভিডিওগুলো আপলোড করে থাকি। সবাই অপেক্ষা করবেন, আগামীকাল ঠিক রাত 10টার সময় আমি আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করবো আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।